পুরোটা নাই, তারপরে একটু বড় টপিকস আছে এই চুক্তি আইনটা। তো আমরা চুক্তি আইনের বেশ কিছু দিক গত 2 দিনে আলোচনা করেছি। আজকে চুক্তি আইনের আরো একটা দিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টার্মিনেশন অফ কন্ট্রাক্ট অর ডিসচার্জ অফ কন্ট্রাক্ট। ঠিক আছে, অর্থাৎ আমরা যেমন চুক্তি দিচ্ছি, যে চুক্তি কিভাবে করতে হয়, তার শর্তগুলি কি কি। ঠিক আছে, একই সাথে আমরা আরো বেশ কিছু সেদিন দেখেছিলাম ইন্ডেমনিটি, বেলমেন্ট, এছাড়াও বিষয়বস্তু। তো আজকে আমরা দেখবো একটু টার্মিনেশন। আচ্ছা, আমি আরেকটু বলে রাখি, আজকে গলার অবস্থা একেবারে ভালো না। হঠাৎ করে 2-3 দিন ধরে খুব কাশি। ঠিক আছে, আমি জানি না আমার সাউন্ড কি ক্লিয়ার যাচ্ছে আপনাদের কাছে। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, মানে অবস্থা খুবই, মানে বলবো যে সঙ্গে নিজে ওষুধ খাইলাম। আজকে খুব বেশি কথা বলা যাবে না। হ্যাঁ, কম কম কথা বলে যতটা পারা যায় আর কি। তো আজকে যেটা দেখবো টার্মিনেশন। তো আমরা জানি যে চুক্তিভুক্ত পক্ষরা কি করে, কিছু টার্মস এন্ড কন্ডিশনস নিয়ে একটা এগ্রিমেন্ট করে। তো অনেক সময় দেখা যায় সেই চুক্তিটি হয়তো সময়ের আগেও পরিসমাপ্তির প্রয়োজন পড়ে, অথবা নর্মাল তার যে লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেল হয়তো একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য হতে পারে, একটা পার্টিকুলার পারপাসের জন্য হতে পারে। সো যখন সেই সময়টা অতিক্রান্ত হয়ে যায়, বা যে পার্টিকুলার পারপাসে সে চুক্তিটা করেছে, সেই মানে পার্টিকুলার পারপাস যদি ফুলফিল হয়ে যায়, তখন আমরা বলি যে বাই অপারেশন অফ ল সেটির মানে চুক্তির সমাপ্তি হয়, এর আগেও সমাপ্তি হয়। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো একবারে যেটা বলা হচ্ছে যে a contract may be discharged or terminated in any of the following way. নাম্বার ওয়ান, বাই পারফরমেন্স। বাই পারফরমেন্স মানে কি, আমরা জানি যে চুক্তির দুটো পক্ষ প্রত্যেকটাই, আচ্ছা আমরা পরের দিকে। নাম্বার টু হচ্ছে ক্যান্সেলেশন বাই মিউচুয়াল কনসেন্ট, যে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে। এই প্রত্যেকটা আবার এই ছোট ছোট করে একটু আলোচনা করবো। আমি জাস্ট প্রথমে একটু ওভারভিউটা দিচ্ছি। 3 নাম্বার, বাই সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি অফ পারফরমেন্স। আর 4 নাম্বার হচ্ছে বাই অপারেশন অফ ল। 5, বাই ল্যাপস অফ টাইম, বাই ম্যাটেরিয়াল অল্টারেশন without the consent of the other party, by breach by one party। 1 নম্বরে বাই পারফরমেন্স, এখানে বলা হচ্ছে যে চুক্তির আওতায় সাধারণত পক্ষগণরা কি করে, নিজেদের উপরে কিছু অব্লিগেশন ক্রিয়েট করে। তো এবং কিছু যার যার আমরা দেখি, যেমন ধরেন একটা ফ্ল্যাট বিক্রয় যে চুক্তি হয়, তাহলে চুক্তির শর্তে থাকে যে আমি আপনাকে ফ্ল্যাটটি বিক্রি করবো আপনার কাছে, আপনি আমাকে 1 টাকা দিবেন। তো এটা হচ্ছে যে যিনি ক্রেতা, তিনি যখন আমাকে টাকাটা পে করবে, আমি কি করব, ওনাকে আমার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটি হ্যান্ড ওভার করে দিব। সো এখানে ওনার দায়িত্ব হচ্ছে যে উনি আমাকে টাকাটা পে করবে। আর এদিকে যার বিক্রেতা, তার দায়িত্ব হচ্ছে সেইটি তার কাছে হ্যান্ড ওভার করা। তো যখন এই ধরনের মানে কার্যক্রম সম্পন্ন করবে দুই পার্টি, স্বাভাবিকভাবেই তাদের সময় মানে একে, মানে যখনই এরকম হ্যান্ড ওভার হয়ে যাবে, দ্যাট মিন্স তাদের মধ্যে আসলে চুক্তি কি একেবারে এক্সিকিউটেড। সো এক্সিকিউট হয়ে গেলে তাদের আর কোনো কিছুই থাকে না। সো এরকম হয়ে গেলে এই বাই এক্সিকিউশনের মাধ্যমে কি হয়ে যায়, একটি চুক্তির পরিসমাপ্তি ঘটে যায়। আচ্ছা, কিন্তু এটা খুবই ইজি একটা বিষয়। নাম্বার টু, টার্মিনেশন বাই মিউচুয়াল এগ্রিমেন্ট। তো অনেক সময় দেখা যাচ্ছে যে চুক্তি আমরা করেছি, বাট চুক্তির তার যে লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেল শেষ হওয়ার আগেই হয়তো চুক্তি পরিসমাপ্তির প্রয়োজন পড়ে। আপনারা যদি একটু খেয়াল করেন যে এই যে আমাদের রিসেন্ট আর কি, আমি বলবো যে গভর্নমেন্টের সাইড থেকে যদি দেখেন যে 5ই আগস্টের পরে দেখবেন অনেক এগ্রিমেন্ট কি করা হচ্ছে, বাতিল করা হচ্ছে। ঠিক আছে, সেই এগ্রিমেন্ট গুলো হয়তো কোনোটা বছর, কোনোটা 7 বছর, কোনোটা 15 বছর, বা আরো শর্ট টাইমে হয়তো 1 বা 2 বছরের জন্য চুক্তিগুলো করেছিল, কিন্তু দেখা গেল যে আমার পরিবর্তিত পরিস্থিতির কারণে এইগুলি বাতিল করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তো চুক্তিতে থাকে, চুক্তিতে এই ধরনের একটা ক্লজ থাকে, যে সেখানে কি দেওয়া হয়ে থাকে, পার্টিসদেরকে অপশন দেওয়া থাকে, যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় যে পার্টিসরা যদি তারা মিউচুয়ালি এগ্রি করে যে হ্যাঁ ঠিক আছে, আমরা আর চুক্তিটাকে কন্টিনিউ করতে চাই না,
তাহলে কি করতে পারে, চুক্তিটা যে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে আপনার চুক্তি বাতিল করা যায়। অথবা এরকমও থাকে যে দুই পক্ষের সম্মতি লাগবে না, আমি জাস্ট তোমার মানে অপর পার্টিকে কি করব, 90 ডেজ অথবা 30 ডেজ বা 60 ডেজ, মানে এরকম এগ্রিমেন্টে বলে দেওয়া থাকে নোটিশ দিয়ে যে আমি আফটার এই 30 ডেজ বা 60 ডেজ আমি এই চুক্তিটা আপনার সাথে কন্টিনিউ করবো না। সো এরকম সিচুয়েশনে কি হয়, যে চুক্তি যে নর্মাল টাইম, সেই নর্মাল টাইম শেষ হওয়ার আগেই কি করা যায়, মানে করা হয় যে চুক্তিটি টার্মিনেট করা যায়। ঠিক আছে। তো এরকম কিছু সিচুয়েশন আমাদের আইনের মধ্যে উল্লেখ আছে, যেমন 1 নম্বর নোভেশন, when a new contract is substituted for an existing contract। দুই পার্টির মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল, পরবর্তী সময় দেখা গেল হয়তো এটিকে আরো এক্সপান্ড করার জন্য, অথবা এখানে হয়তো কি বলে, নতুন কোনো কিছু। রাত্রে সকালে গুছাইতে বসে বক্সগুলো তো সকালে গুছাই না পাখি লাগাইতে পারি না, এটা কোনো কথা? তা তুমি কেন লাগাইবে? এটা কি ধরনের কথাবার্তা? আহ, আচ্ছা ভাই, হুম। আপনারা একটু মুট করেন স্যার। তো যেখানে ছিল যে নোভেশন, তাহলে কি হইতেছে, যেমন একটা পার্টির সাথে হয়তো এগ্রিমেন্ট ছিল, পরবর্তী সেই দুই পার্টি হয়তো সে তার প্রিভিয়াস এগ্রিমেন্টটি বাতিল করে রিপ্লেস করে, তারা হয়তো নতুন ধরনের কোনো এগ্রিমেন্ট করে থাকে। তো এরকম আমাদের হয়ে থাকে, বিশেষ করে দেখি যে আহ সরকারের পার্ট থেকে বিভিন্ন সময় বিভিন্ন আপনার দেশের ইয়ার সাথে এগ্রিমেন্ট, প্রথমে এমওইউ হয়, এমওইউ হওয়ার পরে কি হয়, সেটাকে আবার আহ, একটা বাইন্ডিং এগ্রিমেন্ট করে। তো বাইন্ডিং এগ্রিমেন্ট যখন করে তখন মানে বলে দেওয়া থাকে যে প্রিভিয়াস তাদের সাথে যদি কোনো চুক্তি হয়ে থাকে বা কোনো এমওইউ হয়ে থাকে বা এই ধরনের কোনো কমিটমেন্ট হয়ে থাকে, দেন দ্যাট কমিটমেন্ট এগ্রিমেন্ট অর এমওইউ উইল বি সুপারসিডেড বাই দিস ফ্রেশ এগ্রিমেন্ট। সো এরকম হতে পারে। তো এরকম যদি হয় তাহলে মানে পূর্বে যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টের পরিসমাপ্তি ঘটবে। এটা একটা সিচুয়েশন। তারপরে নাম্বার 2 সিচুয়েশনটা কি, অল্টারেশন, when one or more terms of the contract is altered by the party। এরকম যদি হয় যে চুক্তির কোনো সাবস্টেন্সিয়াল ম্যাটার বা সাবস্টেন্সিয়াল ইস্যু যদি পরিবর্তন হয়, তখন ধরে নেওয়া হবে তাদের মধ্যে কি নতুন করে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বা নতুন করে চুক্তি হয়েছে। সো এভাবে কি তাহলে প্রিভিয়াস যে এগ্রিমেন্টটি পক্ষদের মধ্যে মানে স্বাক্ষরিত হয়েছিল, সো দ্যাট প্রিভিয়াস এগ্রিমেন্ট উইল বি terminated by this kind of alteration. Number C, remission occurs when the promisee accepts less than what was counted for। এখানে বলতেছে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছিল, তো যদি এরকম হয় যে আমরা জানি সামনে প্রমিসের কত টাকা অন্তর। ছিল? দায়িত্বে কত টাকা ছিল? কমছে কেন? এটাও 2500। তুমি তো শুধু খাওয়া। রেমিশন বলতেছে যে দুই মানে চুক্তির পক্ষ যদি কোনো এক পক্ষ যদি আহ মানে ধরেন চুক্তি হলো আপনার 10 লাখ টাকায় কোনো একটা প্রপার্টি বিক্রি বা কোনো একটা মানে গুডস নিয়ে, তো দেখা গেল আপনাকে হয়তো 8 লক্ষ, মানে 10 লাখের জায়গায় আপনাকে 8 লক্ষ টাকা দিল। তো 8 লক্ষ টাকা দেওয়ার সাথে সাথে আপনি কি করলেন, ওই 8 লক্ষ টাকা দেওয়ার পরে আর আপনি ফার্দার তাকে কোনো কিছু বলেন না, এবং আপনি আপনার মানে প্রকাশ করলেন যে ওকে ফাইন, আই এম ওকে উইথ দিস 8 8 লাখ টাকা, ঠিক আছে। সো ধরে নেওয়া হচ্ছে কি যদিও আপনাকে কম দিয়েছে, কিন্তু যেহেতু আপনি সম্মতি প্রকাশ করেছেন এবং ফার্দার আপনার কোনো চাহিদা নেই, তখন ধরে নেওয়া হচ্ছে যে এটা মানে চুক্তির পক্ষ যে 8 লক্ষ টাকা দিল, যিনি তার কি তার পক্ষ থেকে চুক্তিটি আপনার পারফরমেন্স করা হয়েছে। সো এখানেও কি চুক্তির মানে আপনার যে প্রমিসি ছিল বা যিনি মানে ক্রেতা, ক্রেতার পক্ষ থেকে যখন মানে এই টাকাটা দেওয়া হলো এবং আপনি যেহেতু বিক্রেতা হিসাবে ওইটাকে মেনে নিয়েছেন, সো ধরে নেওয়া হবে ক্রেতা তার অব্লিগেশন ফুলফিল করেছে বা তার দায় দায়িত্ব সে পালন করেছে, এবং দায় দায়িত্ব পালন করায় কি সে আসলে তার দায়িত্ব থেকে ডিসচার্জ হয়েছে এবং চুক্তিটি পরিসমাপ্তি হয়েছে, সেভাবেও হতে পারে। এছাড়া আরো কিছু গ্রাউন্ড আছে। আহ
বলতেছে যে ক্যান্সেলেশন হয়, অনেক সময় চুক্তি ক্যান্সেলের মাধ্যমে কি করা যায়, মানে চুক্তির পরিসমাপ্তি ঘটে। নাম্বার 5 বলছে ওয়েভার এ পার্টি মে ওয়েভ হিজ রাইট আন্ডার কন্ট্রাক্ট দ্য আদার পার্টি ইজ রিলিজ ফ্রম হিজ অব্লিগেশন। মনে করেন যদি কেউ আরেকটাকে ওয়েভ করে দেয়, কেউ যদি কাউকে অব্যাহতি প্রদান করে, যেমন একটু আগের উদাহরণ আমরা দেখছিলাম যে 10 লাখ টাকার এগ্রিমেন্ট হয়েছে, বাট সে হয়তো 8 লক্ষ টাকা দিচ্ছে, তো বাকি টাকাটা সে মওকুফ করে দেওয়াতে কি পার্টি তার পারফরমেন্স করেছে বলেই ধরে নেওয়া হবে। তো এইখানে বলছে ওয়াইবা যদি কোনো এক পক্ষ অপর পক্ষকে যদি তার দায় দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করে, সেরকম অব্যাহতি প্রদান করলেও কি সে চুক্তিটির বলা হবে যে চুক্তির পরিসমাপ্তি হয়েছে, অথবা চুক্তির যে পার্টি তার যে মানে পারফরমেন্স করার কথা ছিল সেই পারফরমেন্স থেকে সে কি ওয়াইভড, সো তার পারফরমেন্স, তার পক্ষ থেকে পারফরমেন্সটি কমপ্লিট হয়েছে। তারপরে আছে মার্জার। এখানে বলতেছে যে প্রথম উদাহরণে যেমন বলছিলাম যে যখন আপনার সাথে একটা এগ্রিমেন্ট হলো, পরবর্তী সময় দেখা গেল আপনার সাথে ওই একই হয়তো আরো মানে ভিন্ন ধরনের হলেও ওই বিষয়বস্তু হয়তো আরো 5টা জিনিস ইনক্লুড করে, যেটা এক্সিস্টিং এগ্রিমেন্ট ছিল সে মানে সেই বিষয়বস্তু এখানে ইনক্লুডেড রয়েছে। সো এই ধরনের সিচুয়েশন হলে সেটা বলতেছে মার্জার। তো মার্জার হয় যখন বল চুক্তির পরিসমাপ্তি ঘটবে এবং পক্ষগণকে তার প্রিভিয়াস যে এগ্রিমেন্টের আওতায় তাদের যে দায় দায়িত্ব ছিল, দায়ী ছিল, সেই দায় থেকে অব্যাহতি বা ডিসচার্জ। যেমন এখানে উদাহরণ দিয়েছে, a man holds property under a lease, later on he buys the land, his right as a leasee vanish। মানে কেউ বলতেছে যে মনে করেন আপনার কাছ থেকে আমি লিজ নিয়ে কোনো একটা প্রপার্টি এনজয় করছিলাম, পরবর্তী সময় দেখা গেল আপনার কাছ থেকে সেই জমিটি ক্রয় করে ফেলেছি। তো এখন কি হলো যে ক্রয় করে ফেলায় কি আমি নিজেই সেই জমির মালিক হয়ে গেলাম। সো এরকম সিচুয়েশন হতে পারে। তো এখানে বলা হচ্ছে তাহলে যে প্রিভিয়াস যে আপনার সাথে লিজ এগ্রিমেন্ট ছিল সেই লিজ এগ্রিমেন্টের পরিসমাপ্তি ঘটবে, আমরা নতুন ভাবে ভূমির মালিক হয়ে যাওয়া থেকে যে লিজ এগ্রিমেন্টের আওতায় যে দুই পক্ষের যে সমস্ত দায় দায়িত্ব ছিল, দে উইল বি রিলিভড ফ্রম দিস রাইটস এন্ড অব্লিগেশনস। এইভাবে কি হয় হতে পারে আপনার একটি চুক্তি পরিসমাপ্তি হতে পারে। ঠিক আছে, অথবা চুক্তির আওতায় পক্ষগণের মধ্যে যে আপনার দায় সৃষ্টি করে, অব্লিগেশন সৃষ্টি করে, সেই অব্লিগেশন থেকে তারা কি রেহাই বা খালাস পেতে পারে। আর মিউচুয়াল কনসেন্ট, মানে মিউচুয়াল কনসেন্টের মিনিং হচ্ছে যে কোনো সময়, মনে করেন আপনারা হয়তো 5 বছরের জন্য কোনো একটা এগ্রিমেন্ট করলেন, 3 বছর যাওয়ার পরে মনে হলো যে এই চুক্তিটা কন্টিনিউ করা আপনার জন্য কষ্টদায়ক বা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, তো আপনি কিন্তু এগ্রিমেন্টটি বাতিল করতে পারেন। আবার কিছু কিছু এগ্রিমেন্ট আছে সেখানে একদম বলে দেয়া থাকে যে আপনার 5 বছরের আগে কোনোভাবেই এই চুক্তি বাতিল করা যাবে না। এখন কেউ যদি বাতিল করতে চায় তাহলে কি এক মিনিট। স্যার মিউট হয়ে গেছেন? না, মিউট হয়নি স্যার, একটু সময় নিচ্ছে।
স্যার কি মিউট হয়ে গেলেন? স্যার মিউট হননি স্যার, একটু টাইম নিচ্ছেন, আবার আসবেন। সরি যে আজকে আসলে গলার অবস্থা খুবই খারাপ। তো যেটা বলছিলাম যে মিউচুয়াল কনসেন্টের বিষয়টা হচ্ছে, শোনা যাচ্ছে তো আমাকে না? হ্যালো। জি, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা বললাম যে চুক্তি পক্ষগণ, আপনার এটা একটা পক্ষগণের একটা এক ধরনের অপশন দেয়া থাকে যে তারা চাইলে যে কোনো সময় কি চুক্তিটি পরিসমাপ্তি করতে পারে। আবার যেটা বলছিলাম যে কিছু কিছু এগ্রিমেন্ট আছে যে এগ্রিমেন্ট একদম বলে দেওয়া থাকে যে না, এটা আগামী 5 বছর বা 10 বছরের আগে কোনোভাবেই পরিসমাপ্তি ঘটানো যাবে না। যদি করতে হয় তাহলে তাকে কি করতে হবে, কোনো একটা ক্যালকুলেশন করে বলে দেবে যে তার ড্যামারেজ দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে পার্টি হয়তো অনেক ইনভেস্টমেন্ট করে থাকে, ঠিক আছে। এখন যদি ধরেন আপনার সাথে, বিশেষ করে আমি বলবো যে আমাদের বাংলাদেশে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আছে দেখবেন, সেগুলোর সাথে কিছু আছে 25 বছরের, কোনোটা আছে 15 বছরের, কোনোটা আছে 20 বছরের, কোনোটা আছে 30 বছরের, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এই পাওয়ার প্ল্যান্ট গুলো স্থাপন করতে গেলে তার পিছনে আসলে হিউজ ইনভেস্টমেন্ট জড়িত। তো আমি যতদূর জানি যে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য, মানে জাস্ট ধারণাগত, 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য $1 মিলিয়ন খরচ হয়, ঠিক আছে। $1 মিলিয়ন, তাহলে মনে করেন যদি পাওয়ার প্ল্যান্টটি হয় 50 মেগাওয়াট, তাহলে $50 মিলিয়ন এখানে ইনভেস্টমেন্ট জড়িত আছে। এটা একটা ধারণাগত, এই কাছাকাছি হবে আর কি, ঠিক আছে। তো এই সমস্ত এগ্রিমেন্ট অনেক সময় দেখা যায় যে পার্টিসদের যেহেতু একটা হিউজ কস্টিং এখানে জড়িত, তখন অনেক সময় সেই এগ্রিমেন্টে বলে দেওয়া থাকে যে ইনিশিয়ালি এটার 15 বছরের জন্য এগ্রিমেন্ট করা হবে, ঠিক আছে। কারণ তারা ক্যালকুলেট করে দেখে যে এখানে যে পার্টিসদের যে ইনভেস্টমেন্টটা আছে সেটা তা উঠানো, তারপরে সেখান থেকে লাভ ইত্যাদি ইত্যাদি মিলে বেশ একটা লম্বা সময় লাগে। এখন মনে করেন যে 3 বছরের মাথায় যদি বা 5 বছরের মাথায় যদি এগ্রিমেন্টটাকে ক্লোজ করে দেওয়া হয়, তাহলে কি হবে? যিনি ইনভেস্ট করেছিলেন তিনি কি লসের সম্মুখীন হবেন। তো তার জন্য লস না হয় বা সে যেন লসের সম্মুখীন হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে অনেক সময় এক ধরনের গ্যারান্টি প্রদান করা হয়ে থাকে যে ঠিক আছে, এর আগে চুক্তি বাতিল করা হবে না, এবং যদি বাতিল করা হয় তাহলে যে ক্ষয়ক্ষতি হবে সেটা পে করা হবে, এরকম হতে পারে। আবার কি অনেক সময় আবার মানে এটার বিপরীত হতে পারে। তো এই জন্য বলা থাকে, দেখেন না যে মানে মানে বড় বড় ইনভেস্টমেন্ট করার আগে কি করে আসলে ইনভেস্টররা জানতে চায় যে তার ইনভেস্টমেন্ট মানে মানে করলে কতটা সে এখান থেকে লাভবান হয়ে ফিরতে পারবে, বা তার নিশ্চয়তা কতটুকু এখানে ইনভেস্ট করার ক্ষেত্রে, যে সে ইনভেস্ট করলো সেখানে সে নির্বিঘ্নে তার ব্যবসাটা পরিচালনা করতে পারবে কিনা। যদি সে মানে সেফ ফিল করে, তখনই কি আসলে সে ইনভেস্ট
করতে আগ্রহী হয়, আদারওয়াইজ বড় বড় আপনার ইনভেস্টমেন্ট হয় না। আপনার একটু খেয়াল করে যদি দেখেন যে বড় বড় ইনভেস্টমেন্টের জন্য প্রয়োজন কি স্টেবিলিটি, যদি সেটা না থাকে তাহলে বড় বড় ইনভেস্টমেন্ট গুলো আসলে হয় না। কারণ এখানে অনেক ফ্যাক্টর কাজ করে থাকে, যেমন এখানে যারা ব্যবসায়ী থাকে তারাও কি করে বিভিন্ন জায়গা থেকে লোন করে। লোনের জন্য ধরেন হয়তো রাষ্ট্রীয় মানে আমার দেশের উৎস থেকে আহ, টাকা পায় না, তখন তারা বিদেশি কোনো উৎস থেকে নিয়ে আসে, তো এই সময় বিষয়গুলো তারা মাথায় নেয়। তবে যেটা মূল বক্তব্য হচ্ছে যে চুক্তির মধ্যে মানে যেন চুক্তি যে সময়ের জন্য করা হয় সেই সময়ের আগেও কি পরিসমাপ্তি ঘটানো যায়, এবং সেই জন্য কি চুক্তির মধ্যে আপনার কি থাকে, বিধান দেয়া থাকে, এবং সেই পাওয়ারটাকে এক্সারসাইজ করে কি করে নর্মালি চুক্তির পরিসমাপ্তি ঘটানো হয়ে থাকে। তারপরে 3 নম্বর আরেকটা আছে সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি। এটাকে আবার বলা হয় থাকে সুপারভেনিং ইম্পসিবিলিটি। যেটা কে বলতেছে এখন ইম্পসিবিলিটি দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রি কন্ট্রাকচুয়াল ইম্পসিবিলিটি আর পোস্ট কন্ট্রাকচুয়াল ইম্পসিবিলিটি। ধরেন প্রি কন্ট্রাকচুয়াল ইম্পসিবিলিটি যদি হয় তাহলে আসলে ভয়েড এগ্রিমেন্ট। আমরা যেমন বলেছিলাম, যদি কোনো অসম্ভব উদ্দেশ্যকে টার্গেট করে কোনো এগ্রিমেন্ট করা হয়ে থাকে দেন ইট ইজ ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ যখন এগ্রিমেন্ট করা হয়েছিল তখনই কি সেটি ভয়েড হবে। যেমন বলতেছে যে আ প্রমিস টু রাইড এ হর্স টু দা সান, যে আমি ঘোড়া চালায় কি সূর্যের কাছে যাব, তো এটা কি একেবারেই অসম্ভব। অথবা আমি তোমার জন্য কি মেঘে একটি ক্যাসেল তৈরি করবো। এখন যদি আবার আমরা কি করি মানে কি হাইপোথেটিক্যালি অথবা আমরা ইন্টারনেটের মাধ্যমে কি ক্লাউডে আমাদের সকল তথ্য কি সেভ রাখি, তাই না? ওই যে ড্রাইভে আমরা কি ক্লাউডে আমরা আমাদের কি সকল ডকুমেন্টস সেভ করে রেখে দিচ্ছি। কিন্তু আপনি তো আর নিশ্চয়ই ক্লাউডের উপরে উঠতে পারবেন না, সেখান থেকে যে নামায় নিয়ে আসতে পারবেন, বাট আমাদেরকে বলতেছে এগুলো সব ক্লাউডে জমা হচ্ছে, সেই ক্লাউডে জমা হচ্ছে। তো এটাকে বলছে প্রি কন্ট্রাকচুয়াল ইম্পসিবিলিটি, অর্থাৎ অসম্ভব উদ্দেশ্যকে নিয়ে যদি আমি চুক্তি করি দেন ইট ইজ প্রি কন্ট্রাকচুয়াল ইম্পসিবিলিটি। সো এই ধরনের এগ্রিমেন্ট হলে আমি যখন এগ্রিমেন্ট করেছি তখন থেকে এটি বাতিল। আচ্ছা, এরপরে আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার উপর আপনাদের বিভিন্ন সময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে পোস্ট কন্ট্রাকচুয়াল ইম্পসিবিলিটি, অর্থাৎ যখন একটি চুক্তি হয়েছে তখন চুক্তিটি আসলে সম্ভব ছিল পারফর্ম করা, কিন্তু পরবর্তীতে সিচুয়েশন এমন হয়ে দাঁড়াইছে যে সিচুয়েশনের কারণে হয়তো কোনো একটি এগ্রিমেন্ট পারফর্ম করা অসম্ভব হয়ে পড়েছে। তো এগুলোকে বলা হয় থাকে সুপারভেনিং ইম্পসিবিলিটি। আবার এটাকে বলা হয় থাকে ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন, অর্থাৎ আমার আর আপনার মধ্যে এটি যুক্তি হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে সিচুয়েশন এমন অ্যারাইজ করেছে যে কোনো পক্ষই সেটি প্রতিপালন করতে পারছে না। যেমন আমরা দেখেছি কোভিড-19 সময়, কোভিড-19 সময় বহু এগ্রিমেন্ট হয়েছে কিন্তু কি ডিউ টাইমে হয়তো পণ্য ডেলিভারি দেওয়া যায় নাই, অথবা সার্ভিস, যে সার্ভিস দেওয়ার কথা ছিল সেই সার্ভিস প্রোভাইড করা সম্ভব হয়নি, অথবা যে কার্গোটা বাংলাদেশে আসার কথা ছিল সেই কার্গো আসেনি, অথবা যেটা আপনার কি বলে যে কোনো একটা কাজ, কোনো একটা কনস্ট্রাকশন কাজ হতে পারে, কমপ্লিট করার কথা ছিল বাট এটি সম্ভব হয়নি। তো এই ধরনের সিচুয়েশন গুলোকে বলা হয়ে থাকে ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন অথবা সুপারভেনিং ইম্পসিবিলিটি। তো এটা যেমন কয়েকটা উদাহরণ আছে। প্রথমত হচ্ছে ডিস্ট্রাকশন অফ এন অবজেক্ট ইন কেস যে যে বিষয়বস্তু নিয়ে আপনার এগ্রিমেন্ট হয়েছিল সেটা যদি কি ডেস্ট্রয় হয়ে যায়। ধরেন আমি হয়তো বাড়ি বিক্রয়ের জন্য আপনার সাথে চুক্তি করেছিলাম, আপনার কাছ থেকে হয়তো টাকাও বাইনা নামাও করেছিলাম, টাকাও নেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল রাতের বেলা হয়তো কি বলে যে ভূমিকম্প এসে হয়তো বাড়িটা ধসে গেল। তো এরকম যদি হয় তাহলে কি আমার পক্ষে মানে বিক্রেতার পক্ষে আপনার বাড়ি হ্যান্ড ওভার করা অসম্ভব, বিকজ ওটা কি একেবারেই ডেস্ট্রয় হয়ে গেছে। তো সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকশন অফ অবজেক্ট।
যেমন একটা মামলায় যে টেইলর ভার্সেস ক্যাডওয়েল, এখানে জাস্টিস ব্ল্যাকবার্ন বলছে যে ইন এ কন্ট্রাক্ট ইন হুইচ দ্য পারফরমেন্স ডিপেন্ডস অন দ্য continued existence of a given person or thing, a condition is implied that the impossibility of performance arising from the perishing of the person or thing shall excuse the person. অর্থাৎ ওই যে যেটা উদাহরণ দিচ্ছিলাম যে একটা বাড়ি বিক্রয় চুক্তি হতে পারে, এখন বাড়ি বিক্রয় করতে গেলে কি বাড়িটা হ্যান্ড ওভার করতে হবে, এখন হ্যান্ড ওভার আগেই যদি কি সেটি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে কি স্যার এখন যে আমি স্যার বায়না সুক্সেশন, দিলাম, যে বায়নার টাকাটা যে দিলাম স্যার, ওইটা কি, ওইটা সে ফেরত দিবে না? ওইটা ফেরত হবে, হ্যাঁ সেটা ফেরত হবে, সেটা ফেরত হবে, সেটাকে ওই যে কোয়ান্টাম মেরিট বলে, যেটা অর্থাৎ যতটুকুন আপনি পারফর্ম করেছেন ততটুকুন আপনি ফেরত পাবেন। ঠিক আছে, ওইটা আবার অন্য পোর্শনে আমরা আলোচনা করব। যেমন আপনার সাথে 3 লক্ষ টাকা বায়নামা দেওয়া হয়েছিল, আপনি ইজিলি ইউ ক্যান ক্লেম টু গেট ব্যাক ইউর মানি। ঠিক আছে, কিন্তু সেই 3 লাখ টাকা থেকে আবার মানে তাকে আসলে ডিসচার্জ করবে না। যদি আপনি বিল্ডিং স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যালো। জি স্যার। আমি একটা জিনিস খেয়াল করতেছি, আমি কিন্তু ধরেন অন্য জায়গায় ক্লাস নেই, ঠিক আছে, আমি কি এটা ওই যে ওই দিন যেমন আলোচনা হচ্ছে মাঝে মধ্যে আমি আউট হয়ে, যেটা কি মানে সংখ্যা অতিরিক্ত হওয়ার কারণে এই ঘটনা ঘটে। কারণ আমার কিন্তু ওই ক্লাসে কিন্তু একেবারে আনইন্টারাপশন থাকে, মানে এই নেটওয়ার্ক দিয়ে কিন্তু আমি ক্লাস নেই, ঠিক আছে, একবারের জন্য তো সেটা যায় না, কিন্তু এখানে মাঝে মধ্যেই আমাকে আউট করে দেয়। স্যার পার্টিসিপেশন নেটওয়ার্ক। বেশির জন্য স্যার এটা কখনোই হবে না স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার পার্টিসিপেশন বেশির জন্য এটা কখনো হবে না স্যার, এটা মূলত তাই। ইন্টারাপ্টেড কিন্তু আমি কানেকশনের জন্য। দেখলাম ইন্টারনেট মানে ওই যে ক্লাস ক্লাস নিলাম, কিন্তু কখনো ওদের কাছে তো এরকম যায় না, ওখানে ধরেন স্টুডেন্ট খুব বেশি থাকে না। স্যার এখানে আপনি কি সেম টাইমে ক্লাস নেন? আপনি এই যে যে টাইমটাতে হ্যাঁ, আমাদের হ্যাঁ, সঙ্গে ওখানে কানেক্ট। ও সন্ধ্যার পরে মানে 6:30 থেকে, মানে বুঝতে তো মানে 7টা বেজে যায়। কিন্তু আমি দেখতেছি আপনাদের কাছে আপনাদের সাথেই বরাবরই কেন যেন মানে বিমাতা সুলভ আচরণ করতেছে নেটওয়ার্ক, বুঝছেন? আর এটা তো ডিফিকাল্ট বুঝা, কিন্তু স্যার পার্টিসিপেশনের জন্য কখনো এমন হবে না। স্যার উই আর আচ্ছা, আনলাকি। না সেটাই দেখতেছি আমি, না ওইটাই খেয়াল করছি যে এর আগের দিন দেখেন আপনাদের সাথে খুব ডিস্টার্ব করলো, কিন্তু এরপরে আমি ক্লাস নিলাম, কই ওদের কাছে তো একবারের জন্য যায় নাই। এই নেটওয়ার্কে তো আমি ইউজ করি। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে চেঞ্জ অফ ল হতে পারে। চেঞ্জ অফ ল কি ওই যেটা বললাম যে মানে ইম্পোজিশন অফ আপনাদের সামনে কি এটা দিছি না, ওই যে শীটটা গেছে না, জি প্রেজেন্টেশনটা। স্যার। জি। আচ্ছা, আচ্ছা, যে বলতেছি মনে করেন আপনার সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল, যখন মানে সে ফর এক্সাম্পল ইন্ডিয়া থেকে মনে করেন আহ পেঁয়াজ আমদানি করবেন, ঠিক আছে, বাংলাদেশে পেঁয়াজ আমদানি করবেন। এখন আপনার সাথে এগ্রিমেন্ট হয়েছে হয়তো এটা কি মাস, এপ্রিল মাস, এপ্রিলের 10 তারিখে। তো হঠাৎ করে ইন্ডিয়া করলো কি 20 তারিখে বললো যে বাংলাদেশ ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোনো পেঁয়াজ রপ্তানি হবে না, আপনার পণ্যটা কিন্তু বাংলাদেশে এসে পৌঁছায় নাই। তো কি হয়ে গেল, ওই দেশে রেস্ট্রিকশন ইম্পোজ করা থেকে মানে ইন্ডিয়ান যে এক্সপোর্টার তিনি আর আপনার কাছে পণ্যটা ডেলিভারি দিতে পারে না, তাহলে কি দেখলেন, চেঞ্জ অফ ল এর কারণেও কি হয়ে গেল, আপনার এগ্রিমেন্টটি পারফর্ম করতে পারতেছে না, দুই পক্ষ
এই যে যে শর্ত, সেই শর্ত প্রতিপালন করতে পারছেন। একইভাবে দেখেন কিছুদিন আগে বাংলাদেশ কি করলো, ওই যে ধরেন যে ট্রান্সশিপমেন্ট, লেটেস্ট উদাহরণ, যেমন ইন্ডিয়া ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল যে ভুটান এবং নেপালের সাথে। তো নিশ্চিত এই হয়তো ট্রান্সশিপমেন্টের জন্য হয়তো অনেকের সাথে এক্সপোর্টার ইম্পোর্টারের মধ্যে কি এগ্রিমেন্ট হয়েছে পণ্য ইয়ে করবে, কিন্তু হঠাৎ করে এই আপনার বাতিল করে দেওয়া থেকে নিশ্চিতভাবে সেটি স্টপ হয়ে গেল। একইভাবে ধরেন বাংলাদেশ কি করলো, ওই যে কয়েকটা বন্দর দিয়ে আপনার সুতা আমদানি নিষিদ্ধ করে দিল। খেয়াল আছে আপনাদের, পত্রপত্রিকা দেখছেন না এগুলো? সুতা আমদানি নিষিদ্ধ করে দিল। তো এরকম হতে পারে তাহলে কি, আপনি মনে করেন হয়তো ওই বাংলা বান্ধা তো হ্যাঁ, ওই দিক দিয়ে হয়তো আপনি সুতা আমদানি করতে চাচ্ছিলেন, কিন্তু এখন সরকার ব্যান করে দেওয়াতে কি আপনি আর ওই দিক থেকে সুতা আমদানি করতে পারতেছেন না। So এরকম সিচুয়েশন হতে পারে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি বলা হচ্ছে যে দুই পক্ষই তার চুক্তির বাধ্যবাধকতা থেকে আসলে ডিসচার্জ হবে। কারণ এখানে কারণ মানে ফল্টের কারণে এটি হয়নি, এটি রাষ্ট্রীয় আইন বা বিধিবিধানের কারণে হয়েছে। এছাড়াও তো আপনার চেঞ্জ অফ ল কিভাবে হতে পারে, মানে একটা ইয়ার মাধ্যমে, কোর্টের মানে রায়ের মাধ্যমে হতে পারে। অনেক সময় আপনারা জানেন যে হাইকোর্ট মানে সুপ্রিম কোর্ট থেকে হয়তো কোনো একটা পার্টিকুলার ইস্যুতে কোনো করলো, আপনার রায় বললো যে এই ধরনের মানে কোনো এই ধরনের বিষয়বস্তু নিয়ে বা গুডস নিয়ে কোনো ধরনের ব্যবসা করা যাবে না। তো সেটাও হতে পারে। তো এরকম সিচুয়েশন হলে বলা হচ্ছে যে দিস ইজ কল্ড সুপারভেনিং ইম্পসিবিলিটি। সো এখানে পার্টিস উইল বি ডিসচার্জ ফ্রম দেয়ার অব্লিগেশন। আচ্ছা, এরপরে আছে ফেলিউর অফ প্রি কন্ডিশন, when a contract is entered into on the basis of continued existence of a certain state of things, the contract is discharged if the state of things is changed. ঠিক আছে? যেমন A and B contracts to marry before the time fixed for marriage, A becomes mad, the contracts become void. ও মানে আমাদের যেহেতু মুসলিম লতে আছে কি, মুসলিম ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট। সো মানে দুজন মিলে হয়তো করলো যে আগামী শুক্রবার দিন বিয়ে বিয়ে হবে, কিন্তু দেখা গেল বৃহস্পতিবার দিন কি ছেলে বা মেয়ে কোন এক পক্ষ উন্মাদ হয়ে গেল। তো উন্মাদ হয়ে যাওয়াতে কি আসলে তাদের মধ্যে আর চুক্তি পালন করা সম্ভব নয়। ঠিক আছে? এছাড়া অনেক সময় দেখা যায়, আমরা দেখি যে বিশেষ করে আমি বলবো যে আমি বিদেশিরা বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট করে। দেখেন এই যে ইকোনমিক জোনের কথা নিশ্চয়ই আপনার নাম শুনছেন। এরপরে ইকোনমিক জোন ছাড়াও কি বিভিন্ন জায়গাতে আমাদের বিদেশি ইনভেস্টররা ইনভেস্ট করে থাকে। এখন যদি মানে একটা মানে এখন ইকোনমিক জোন হওয়াতে বা মানে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন, এই সমস্ত জায়গায় কি ইনভেস্ট করে। এখন মনে করেন তার সাথে এগ্রিমেন্ট হলে আমি তোমাকে 20 একর জায়গা দিব, কিন্তু দেখা গেল সে 20 একর জায়গা সংস্থান করতে পারলো না। তো যদি সংস্থান না করতে পারে তাহলে কি তার যেটা প্রি কন্ডিশন ছিল সেই কন্ডিশনটাই কি ফুলফিল হলো না। ফুলফিল না হওয়াতে চুক্তি প্রতিপালন করা পক্ষদের মধ্যে অসম্ভব হয়ে গেল। এছাড়া যদি তো মনে করেন পরিবেশের অনুমোদনের প্রয়োজন পড়ে, এখন যেখানে ইন্ডাস্ট্রি করতে চাওয়া মানে মানে করার নেওয়া হয়েছিল, পরিকল্পনা নেওয়া হয়েছিল, হয়তো পরিবেশ মন্ত্রণালয় থেকে বলে দিল, পরিবেশ অধিদপ্তর থেকে বলে দিল যে না, এখানে কোনো ধরনের আপনার দেওয়া যাবে না, বলে ইন্ডাস্ট্রি করার অনুমতি প্রদান করা যাবে না। তো এটি কি মানে দুই পক্ষের কারোর হাতে নাই। ঠিক আছে? These are this situation is beyond control of the parties. So in that case, এটাও কি চুক্তি প্রতিপালন করা অসম্ভব হয়ে দাঁড়ালো। এই সমস্ত ক্ষেত্রে কি চুক্তিটি না পরিসমাপ্তি ঘটবে। তারপরে আছে কি আপনার ডেথ আর পার্সোনাল ইনক্যাপাসিটি। এরকম হতে পারে যে where the personal qualification of a party is the basis of the contract, the contract is terminated or discharged in case of death or personal incapacity. যেমন যদি হয় কোনো সিঙ্গারের সাথে ধরেন এগ্রিমেন্ট হলো থিয়েটারে গান গাইবা, এখন সিঙ্গার যদি মারা যায়, তো এই ক্ষেত্রে দেখেন আপনি কি করতে পারবেন না, তার উত্তরাধিকারের সাথে মামলা মোকদ্দমা করে কোনো লাভ হবে না। কারণ কি, তার হয়তো ছেলে বা মেয়ে
গান গান হয়তো নাও যেতে পারে, সুতরাং সম্ভব নয়। যেগুলো পার্সোনাল স্কিল জড়িত থাকে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যার সাথে agreement হচ্ছে তিনি যদি মারা যান বা উন্মাদ হয়ে যান, হ্যাঁ, বা আদারওয়াইজ হি বিকামস ডিসেবল, দেন দ্য কন্ট্রাক্ট cannot be performed and the parties will be discharged obligation। তো এটা হতে পারে। এখন কথা হচ্ছে যে আরেকটা বিষয় বলে, যে মনে করেন কোন সিঙ্গারের সাথে এগ্রিমেন্ট হয়েছে, হয়তো তাকে আপনি অ্যাডভান্সও করেছেন, মানে হয়তো 5 লাখ টাকা অ্যাডভান্স করেছেন, হ্যাঁ। এখন তার যে সন্তানরা আছে, উত্তরাধিকারীরা আছে, আপনি তাদেরকে দিয়ে চুক্তিটির আমরা বলি স্পেসিফিক পারফরমেন্স করাতে পারবেন না। অর্থাৎ যে পারপাসে এগ্রিমেন্ট করা হয়েছিল সেই পারপাসে আপনি এগ্রিমেন্ট করাতে পারবেন না, কিন্তু তাকে যে আপনি 5 লক্ষ টাকা পেমেন্ট করেছিলেন, আপনি তার উত্তরাধিকারীদের কাছ থেকে সেই 5 লক্ষ টাকা রিকভার করতে পারেন। ইউ হ্যাভ দ্যাট রাইট, কিন্তু চুক্তিটি স্পেসিফিক্যালি পারফর্ম করতে পারবেন। তারপরে আছে কি গভর্নমেন্ট ইন্টারভেনশন অর আউটব্রেক অফ ওয়ার। আপনার যদি এই যুদ্ধ লেগে যায়, কন্ট্রাক্ট এন্টার্ড ইনটু ডিউরিং ওয়ার উইথ এন এলিয়েন এনিমি ইজ ভয়েড অ্যাব ইনিশিয়া, অ্যাড হয়ে গেছে, ভয়েড অ্যাব ইনিশিয়া, ঠিক আছে। অর্থাৎ যদি দুইটি রাষ্ট্রের মধ্যে যদি কোনো যুদ্ধ লেগে যায়, তখনও কি এই চুক্তি বাতিল হয়ে যাচ্ছে। মনে করেন এই যে আমাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, সেইখানে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। আবার মনে করেন যে একেবারে লেটেস্ট যে কাশ্মীর, রিসেন্টলি আমরা দেখলাম কাশ্মীরে হামলা হলো এবং বেশ কত 25 পিপলস ওয়ার কিল বাই দ্য অ্যাটাক। তো ধরুন এরকম situation এ যদি এখন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোনো ধরনের যুদ্ধ লেগে যায়, তাহলে ইন্ডিয়া এবং পাকিস্তানের মানে এক্সপোর্টার ইম্পোর্টারদের মধ্যে এরকম হয়তো বহু এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্ট গুলো কি তখন বাতিল হয়ে যাবে, ঠিক আছে। একই সাথে ধরেন অনেক সময় আপনার রেস্ট্রিকশন ইম্পোজ করে। ওই যে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তখন আপনারা দেখেছেন যে আমেরিকা কি করলো, বিভিন্ন রাশিয়ান জাহাজের উপরে, বিভিন্ন পণ্যের উপরে নানাভাবে ইনজাংশন ইম্পোজ করেছে। ইভেন বাংলাদেশে খেয়াল আছে কিনা জানি না আপনাদের, এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য আপনার কিছু পণ্য নিয়ে একটা কার্গো আসছিল, খেয়াল আছে আপনাদের? এবং দেখা গেল সেই কার্গোটার কালার চেঞ্জ করে ফেলছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা যে দেখা গেল সেই কার্গোটা যখন বাংলাদেশের মানে সমুদ্র বন্দরে ভিড়লো, তখন জানানো হইলো যে এই কার্গোর উপরে কি আমেরিকান ইঞ্জিন রয়েছে। এবং আপনারা মানে ওই সময়কার যদি কথা মনে মনে থাকে কারো, তাহলে দেখবেন তখন কিন্তু আলটিমেটলি কার্গো থেকে পণ্য বাংলাদেশ এই মানে কি বলে পোর্টে খালাস করতে পারে না, সেই কার্গোটা তখন সে সিঙ্গাপুরে মনে হয় নিয়ে গেল। সেই সিঙ্গাপুরে নিয়ে যাও, সিঙ্গাপুর থেকে সরাসরি না নিয়ে সম্ভবত সেখানে কি টাগ বোট না কি কি যেন দিয়ে সেখান থেকে পণ্য পণ্য খালাস করে তারপর বাংলাদেশে আসছে। সো এই ধরনের সিচুয়েশন হতে পারে, যেখানে কি দুই পক্ষের কারোর কারোর কি নিয়ন্ত্রণাধীন কোনো ঘটনা নয়, এটি কি মানে বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দি পার্টি। সো এরকম সিচুয়েশন হতে পারে। এই ঘটনাটা খেয়াল আছে আপনাদের? জি স্যার, পরে ইন্ডিয়ায় গিয়া স্যার ইয়া খালাস করছে স্যার, ওই যে পণ্যগুলো খালাস করে ল্যান্ড হ্যাঁ ভিয়া ল্যান্ড আর মানে কি বাংলাদেশে আছে। হ্যাঁ হ্যাঁ, তো এরকম সিচুয়েশন দাঁড়াতে পারে। তো এটা তো আসলে কেউ তো জানে না, যখন চুক্তি করছিল তখন এই যে এই ধরনের সিচুয়েশন তৈরি হবে, নো ওয়ান নোজ। যার ফলে এখন আমরা যখন এই যে গভর্নমেন্টের বিভিন্ন এগ্রিমেন্ট করে, অনেক সময় এই ধরনের এখন ক্লজ দেওয়া থাকে যে যদি কোনো ইনজাংশনের কারণে সেটি যদি বাংলাদেশে না আসতে পারে বা ইনজাংশনের কারণে যদি প্রতিপালন করা সম্ভব না হয়, তাহলে পার্টিসদেরকে কি ওইখানে কিভাবে তাদের মধ্যে এই সিচুয়েশনটা মিটিগেট করা হবে তার জন্য প্রয়োজনীয় বিধিবিধান দেয়া থাকে। যেমন কোভিড-19 এর আগে আমাদের কোনো ধারণাই ছিল না যে প্যান্ডেমিক সিচুয়েশন কি হতে পারে, ঠিক আছে। তো এখন আমরা সব এগ্রিমেন্টে এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনের কথা বলে দেই, যাতে কেউ কোনো ধরনের কারণ কি তখন একটা মানে সিচুয়েশন তৈরি হয়েছিল যে
আসলে তো সবাই লসের সম্মুখীন হয়। যিনি ধরেন সার্ভিস প্রোভাইডার, তিনি সার্ভিস দিতে পারতেছেন না, আবার যারা সার্ভিস রিসিভার, তিনি সার্ভিস রিসিভ করতে পারতেছেন না। এখানে কিন্তু লসটা রিসিপ্রোকাল হয়, যে আমি সময় মতো পণ্য ডেলিভারি পাই না, পণ্য ডেলিভারি না পাওয়ার কারণে কি আমি হয়তো কনস্ট্রাকশন ওয়ার্কস শুরু করতে পারি না, কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু করতে না পারার কারণে আমার হয়তো অনেক লস হয়ে গেল। ঠিক আছে। আবার যিনি আপনাকে ওই যে গুডস সাপ্লাই দিবেন, তিনি কি করলেন, যে হয়তো জাহাজ মাঝ মাঝ সমুদ্রে আসছে, মাঝ সমুদ্রে আসার পরে কি জাহাজ থেমে গেছে, কারণ কি আমার ইয়াতে ভিড়তে পারতেছে না, কি বলে, পোর্টে ভিড়তে পারতেছে না। আর আর ওখানে ভিড়তে না পারার কারণে তাকে হয়তো প্রতিদিন এরকম, কারণ ফুয়েল খরচ হয়, হ্যাঁ, ফুয়েল কনজাম্পশন আছে, সেখানে তার লক্ষ লক্ষ টাকা fuel। তো তো এই এই ধরনের সিচুয়েশন গুলোকে মিটিগেট করার জন্য এখন কিন্তু আমরা দেখি যে বিভিন্ন মানে ক্লজ রাখা হয়ে থাকে। ঠিক আছে। তাহলে এটা গেল গভর্নমেন্ট ইন্টারভেনশন। রেজাউল ভাই এই শুধু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবেন কিনা? হ্যালো, কেউ আছেন? নেটওয়ার্ক আবার আউট করে দিয়েছিল। যে যেখানে ছিলাম, তাহলে আমরা পাঁচ পাঁচ ধরনের, হ্যালো, পাঁচ ধরনের সিচুয়েশন দেখলাম, যে যেখানে কি একটা চুক্তি আপনার প্রতিপালন করা অসম্ভব হয়ে পড়ে পক্ষগণের উপরে। তো এরকম আরো হয়তো সিচুয়েশন আসতে পারে, যেগুলো হয়তো আমরা এখানে উল্লেখ করা হয়নি। এরকম সিচুয়েশন যদি হয়, যার ফলে আমরা লিখে দিই মানে শেষে একটা শব্দ লিখে দিই অ্যাক্ট অফ গড, হ্যাঁ, অর এনি সিচুয়েশন হুইচ ইজ বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দি পার্টিস, এই ধরনের আমরা মানে আহ, শব্দ ইউজ করে থাকি। ঠিক আছে। এটাকে আবার অন্য ভাষায় আপনার বলে থাকে ফোর্স মেজরে। যদি আপনারা দেখবেন বিভিন্ন ইয়াতে এগ্রিমেন্ট করার ক্ষেত্রে একটা টার্ম ইউজ করে ফোর্স মেজরে, ফোর্স মেজরে মিনিং ইজ দ্য সেম। ঠিক আছে। যে এমন কোন ঘটনা, যে ঘটনা কি পক্ষদের কারোর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো সিচুয়েশনের কারণে যদি চুক্তি প্রতিপালন করা আপনার অসম্ভব হয়ে পড়ে, তখন চুক্তির পরিসমাপ্তি ঘটানো যাবে। আচ্ছা। তো এই ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশনের কয়েকটা এক্সেপশনের কথা বলেছে, যে আমরা তো এর আগের গুলা দেখলাম যে কি কি কারণে চুক্তি প্রতিপালন অসম্ভব হয়ে পড়ে। তো এখানে কিছু এক্সেপশনের কথা বলেছে, যে এই সমস্ত গ্রাউন্ডে আসলে চুক্তিটি টার্মিনেট করা যাবে না। যেমন এক নম্বর বলতেছে ডিফিকাল্টি অফ পারফরমেন্স। যদি চুক্তি প্রতিপালন করা ডিফিকাল্ট হয়, অসম্ভব, একটা হচ্ছে যে ইম্পসিবল আর ডিফিকাল্ট, দুইটা কিন্তু দুই নোটেশন। ঠিক আছে। একটি আছে অসম্ভব, ইম্পসিবল, আপনি কোনোভাবেই এটি প্রতিপালন করতে পারবেন না। আরেকটা হচ্ছে কি ডিফিকাল্ট, অর্থাৎ একটু কি কষ্টদায়ক। মনে করেন আপনার সাথে এগ্রিমেন্ট হয়েছিল যে মানে আপনাকে আমি 5 টন পেঁয়াজ দিব, প্রাইস মনে করেন কত, আমি মানে হাইপোথেটিক্যালি বললাম
মনে করেন 50,000 টাকা করে, ঠিক আছে, হাইপোথেটিক্যালি। এখন ইন্ডিয়া গুলো কি, পেঁয়াজ মানে রপ্তানি বন্ধ করে দেওয়াতে সে 50,000 টাকার পেঁয়াজ হয়ে গেল 60,000 টাকা বা 70,000 টাকা টন হয়ে গেল। তো এখন এখানে কি হয়ে গেল, যে চুক্তি আপনি প্রতিপালন করতে পারতেছেন, কিন্তু ইট বিকামস ডিফিকাল্ট, বিকজ প্রাইস বিকাম হায়ার দেন দ্য প্রিভিয়াস প্রাইস। তো আপনার হয়তো লাভ হবে না, ইভেন আপনার লস হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনি চুক্তি পালন করা অসম্ভব এটা আপনি বলার সুযোগ নেই। তো এরকম সিচুয়েশন হলে বলতেছে যে আম, এটাকে এক্সকিউজ হিসাবে দাঁড় করাতে পারবেন না। এক নাম্বার। নাম্বার টু হচ্ছে কমার্শিয়াল ইম্পসিবিলিটি। যদি কমার্শিয়ালি সেটা ইম্পসিবল হয়, যে মানে হোলসেল ডিলার টু ডেলিভার্ড গুডস ইজ নট ডিসচার্জ ডিউ ম্যানুফ্যাকচারার্স ফেইলিউর টু প্রডিউস দ্য গুডস। এটাও একই একই ঘটনা। মনে করেন আপনার সাথে ইউএস এর কোনো ইম্পোর্টারের সাথে এগ্রিমেন্ট হলো যে আপনি তাকে রেডিমেড গার্মেন্টস দিবেন, ঠিক আছে, আহ, একটা ডেট উল্লেখ করে দিল 1লা জুনের মধ্যে। তো দেখা গেল আপনি যার কি বলে, যে কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয়েছিল সেই কোম্পানিতে হয়তো আনরেস্ট চলতেছে, ঠিক আছে। সে আনরেস্ট চলার কারণে সে আপনাকে সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারে না। পণ্য ডেলিভারি না দেওয়ার ফলে কি আপনি আপনিও ফেল করলেন কাউন্টার পার্টকে পণ্য সরবরাহ করতে। তো সো এইখানে দেখেন যে একটা ইন্ডাস্ট্রির কি পণ্য ম্যানুফ্যাকচার করতে না পারায় আপনি কি হচ্ছেন, আপনি তার কাছ থেকে পণ্য পেলেন না, এবং আপনি আপনার যে আমেরিকান কাউন্টার পার্ট আছে তাকে মানে পণ্য সরবরাহ করতে পারেন না। তো এটা বলছে কমার্শিয়াল ইম্পসিবিলিটি। এইটাকে আপনি মানে সুপারভেনিং ইম্পসিবিলিটির গ্রাউন্ডে ফেলতে পারবেন না। তো এই ক্ষেত্রে স্যার নিশ্চিতভাবে এটা কি আপনার ফোর্স ম্যাজিউর বলা মানে হয় কোনোভাবে? জি। যে আনরেস্ট সিভিল মানে ওয়ার্কার আনরেস্ট চলতেছে স্যার ফ্যাক্টরির মধ্যে, হুম। এটা কি স্যার মানে কমার্শিয়াল ইম্পসিবিলিটি ফোর্স ম্যাজিউরও এটা অনেক বলা? সময় আমি বলি, এটা অনেক সময় এটা ডিপেন্ড করে আপনি কিভাবে দেখতেছেন। এখন আপনি যদি চুক্তির দুই পক্ষ এটা অনেক সময় ফোর্স মেজর হিসেবে দেখতে পারে, ঠিক আছে, আবার অনেক সময় ফোর্স মেজর হিসেবে এটা কাউন্ট করে। ইট ডিপেন্ড মানে কেস টু কেস ভেরি করে, ওকে স্যার। ঠিক আছে। তো এখন হচ্ছে কি, এটা এটা বললাম না, যেটা রাষ্ট্রের আহ ওই রাজনৈতিক অবস্থা বুঝে পার্টিজরা তখন এগুলাকে ডিসাইড করে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আসো। যে রাষ্ট্র কি করে, যে আহ, ইয়ে বিবেচনা করে, যেমন ধরেন আম, আপনি যদি এখনকার কথা চিন্তা করেন, তখন দেখা যাবে অনেক এগ্রিমেন্টে এই স্ট্রাইক, তারপরে যে লক আউট আছে না, শ্রমিক ধর্মঘট যেগুলোকে বলে, এগুলাকে ফোর্স মেজর হিসেবে ট্রিট করবে। কারণ বিদেশিরা জানতেছে যে বাংলাদেশে এখন একটু আনরেস্ট অবস্থায় আছে, স্টেবিলিটিটা কম, ঠিক আছে, এটা মানে ইচ্ছা। আবার ধরেন নর্মাল সিচুয়েশনে যদি বলি, তখন তারা হয়তো অনেকে বলে যে না, এটা আমাদের এখানে অ্যাবনর্মাল সিচুয়েশন, ঠিক আছে, এটা হয় না, স্ট্রাইক হয় না বা লকআউট হয় না। এরকম সিচুয়েশন, অর্থাৎ এটা ডিপেন্ড করছে দুই পক্ষ আপনার কিভাবে বিষয়টাকে দেখে। তারা চাইলে এটাকে ফোর্স মেজর হিসাবে ঢুকাতে পারে, আবার চাইলে ফোর্স মেজর হিসেবে নাও দেখাতে পারে, ঠিক আছে। তবে আমাদের অভিজ্ঞতায় আমরা এখন দেখছি যে যে সিভিল ডিস্টারবেন্স বা স্ট্রাইক বা লকআউট কেও ফোর্স মেজর হিসেবে দেখানো হচ্ছে। তারপরে ফেইলিউর অফ ওয়ান অবজেক্টস, যদি একাধিক বিষয়বস্তু নিয়ে এগ্রিমেন্ট হয়ে থাকে, যদি সেখানে কোনো একটা পার্টিকুলার অবজেক্ট হয়তো ফুলফিল করতে পারছেন না, তখন বলা হচ্ছে টোটাল এগ্রিমেন্টটা আপনার ফ্রাস্ট্রেট হবে না, অর্থাৎ যেটুকুন আপনার মানে প্রতিপালন করা সম্ভব হচ্ছে না সেটুকুনকে বাদ দিয়ে বাদ বাকিটুকু পালন করতে হবে। সো দিস ইজ এক্সেপশন টু দ্য সুপারভেনিং ইম্পসিবল অথবা ফোর্স মেজরে। আর এটার ফলাফলটা কি সেটা আমাদের সেকশন 56 অফ দি কন্ট্রাক্টেড, সেখানে বলা হচ্ছে when the performance of contract becomes subsequently impossible or illegal, the contracts become void, ঠিক আছে।
65-এ বলতেছে when a contract becomes void any advantage received must restore or make compensation। যদি এরকম চুক্তি সুপারভেনিং ইম্পসিবিলিটির কারণে আপনার বাতিল হয়ে যায়, তাহলে বলতে যদি আপনি কোনো ধরনের তার কাছ থেকে কোনো কিছু মানে রিসিভ করে থাকেন, টাকা পয়সা লেনদেন হয়ে থাকে, দেন সেই টাকা পয়সাগুলো ফেরত দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে সেকশন 55 প্যারা 3-তে বলতেছে where one person has promised to do something which he knew or with reasonable diligence might have known and which the promisor did not know to be impossible or unlawful, such promisor must make compensation to such promisee for any loss which such promisee sustains through the non-performance of the promise। আচ্ছা, এখন এখানে আরেকটা সিচুয়েশনের কথা। আচ্ছা, তাহলে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যদি চুক্তি সুপারভেনিং ইম্পসিবিলিটির কোনো কারণে, ফোর্স মেজরের কারণে, ফোর্স মেজর গ্রাউন্ডে, এখন সবচেয়ে প্রচলিত শব্দ হচ্ছে ফোর্স মেজর, প্লিজ এটা মাথায় রাখেন। এখন সুপারভেনিং ইম্পসিবিলিটি কেউ ইউজ করে না, হ্যাঁ, এখন সবাই ইউজ করে ফোর্স মেজরে। এটা এটা একটি আপনার ফ্রেঞ্চ টার্মিনোলজি, ঠিক আছে? এটা খুব জনপ্রিয় এখন পৃথিবীব্যাপী। তাহলে চুক্তি ভয়েড হয়ে যাচ্ছে, আর ভয়েড হয়ে গেলে যেটা হবে, যদি আপনাদের মধ্যে কোনো লেনদেন হয়ে থাকে, দেন সেই লেনদেন গুলা রেস্টোর করবেন। ঠিক আছে, আপনার কাছ থেকে যদি 5 লক্ষ টাকা নিয়ে থাকে, তাহলে আমি আপনাকে 5 লক্ষ টাকা ফেরত দিয়ে দেবো। আচ্ছা, আর 55 বলতেছে সেই সিচুয়েশনটা এরকম হচ্ছে, ধরেন দুই পক্ষের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে, তো যখন এগ্রিমেন্ট করে তখন এক পক্ষ জানতো, মানে প্রমিসর জানতো যে চুক্তিটা 10 দিন পরে আসলে প্রতিপালন করা অসম্ভব হয়ে পড়বে। ঠিক আছে, সে হয়তো জানতো, অর্থাৎ যে বিষয়বস্তু নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে সে জানতো আফটার 10 ডেজ আর 15 ডেজ এটার হয়তো অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে, অথবা এটি সে জানতো যে এটা গভর্নমেন্ট হয়তো স্যাংশন দিয়ে দিতে পারে। সে সামহাও জানতে পারছে যে এই প্রপার্টিটা, এই এই গুডস এর উপরে সামনে গভর্নমেন্ট স্যাংশন দিয়ে দিবে, এটা কোনো লেনদেন করা যাবে না। ধরেন এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে, তখন বলা হচ্ছে যেহেতু প্রমিসারের মানে বিক্রেতার যেহেতু উদ্দেশ্য এখানে সে আগে থেকে জানতো এবং তার আসলে ব্যাড ইন্টেনশন, এরপরে আরেকটি বিষয় আসছে, সেটা হচ্ছে আপনার টার্মিনেশন বাই অপারেশন অফ ল। যে অপারেশন অর্থাৎ আইনের প্রয়োগের মাধ্যমে এটা অটোমেটিক্যালি হয়, যেমন এ কন্ট্রাক্ট টার্মিনেটস বাই অপারেশন অফ ল ইন কেস অফ ডেথ, ইনসলভেন্সি অর মার্জার। ডেথ যে কন্ট্রাক্ট একটু আগে আমরা যেটা দেখেছিলাম, যদি পার্সোনাল স্কিল এন্ড অ্যাবিলিটি এখানে জড়িত থাকে, দেন যদি ব্যক্তি মারা যায়, তখন চুক্তিটি অটোমেটিক্যালি টার্মিনেট করবে। আচ্ছা, নাম্বার বি, ইনসলভেন্সি। আপন ইনসলভেন্সি দ্য রাইটস এন্ড লায়াবিলিটিস অফ দ্য ইনসলভেন্ট আর ট্রান্সফার টু দ্য অফিসার রিসিভার। এখানে আমরা দেখি যে যখন কেউ দেউলিয়া হয়, তখন তার কিছু ইনক্যাপাসিটি গ্রো করে। তো সেই ইনক্যাপাসিটি যেহেতু তার চুক্তি, যেমন একটা হচ্ছে যে কোনো এগ্রিমেন্ট করতে পারবে না, ঠিক আছে, যদি এরকম থাকে আইনের মধ্যে, তাহলে স্বাভাবিকভাবে যেহেতু সেই ইনক্যাপাসিটি তার মধ্যে গ্রো করেছে, সো বাই অপারেশন অফ ল হুম চুক্তিটি টার্মিনেট হবে। এছাড়া আছে মার্জার, when a superior rights and inferior rights is merged and meet in one and the same person। আমরা এর আগে দেখেছিলাম যদি মানে ছোট অধিকার কোনো বড় অধিকারের সাথে একত্রে মার্চ করে, তখন এই মার্জিং
এই মার্জার সিচুয়েশনে কি হয়, চুক্তি পরিসমাপ্তি ঘটে থাকে। যেমন আপনার সাথে যদি আমার কোনো এমওইউ হয়ে থাকে, পরবর্তীতে আমি আপনার সাথে ওই একই বিষয়বস্তু নিয়ে কোনো বাইন্ডিং এগ্রিমেন্ট করলাম, দেন বলা হচ্ছে প্রিভিয়াস যে এমওইউ দ্যাট উইল বি টার্মিনেটেড, এরকম হতে পারে। সো দিস ইজ বাই অপারেশন অফ ল। এরপরে আরো আছে বাই ল্যাপস অফ টাইম, যে কোনো নির্দিষ্ট সময়সীমা যদি উল্লেখ থাকে, তখন যদি সেটি, মনে করেন আপনার সাথে আমার একটা এগ্রিমেন্ট হলো মানে ফর 5 ইয়ার্স। সো এখন যদি আমি আপনাকে মানে আমার আপনার সেই চুক্তিটা যদি রিনিউ না করি, তখন কি আফটার 5 ইয়ার্স অটোমেটিক্যালি দ্য এগ্রিমেন্ট উইল বি টার্মিনেটেড। সো এটাকে বলা হচ্ছে বাই ল্যাপস অফ সেকশন। মানে তারপরে আসছে টার্মিনেশন বাই ম্যাটেরিয়াল অল্টারেশন, ইফ দ্য ডকুমেন্ট containing the terms of a contract is material by one party to the contract without the consent of other parties. The contract is discharged and cannot be enforced by any. Okay. আচ্ছা, এখানে বলতেছে ধরেন দুই পক্ষের মধ্যে চুক্তি হলো, এখন দেখা গেল যে কোন এক পক্ষ অপরপক্ষকে না জানিয়েই কোন চুক্তির বেসিক কোন টার্মস এন্ড কন্ডিশনস পরিবর্তন করে ফেললো। ঠিক আছে, নর্মালি আমাদের চুক্তির মধ্যে মানে ক্লজ থাকে এরকম যে চুক্তির পক্ষগণ তাদের নিজেদের মধ্যে মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে চুক্তির যে কোনো শর্ত পরিবর্তন করতে পারে। এখন দেখা গেল কোনো এক পক্ষ যদি ইউনিল্যাটারালি কোনো এরকম শর্ত পরিবর্তন করে ফেলে, দেন বলা হচ্ছে সেই শর্তটি, সেই চুক্তিটি পরিসমাপ্তি ঘটবে। ঠিক আছে, যদি ইউনিল্যাটারালি কোনো পরিবর্তন আনয়ন করা হয়ে থাকে। তারপরে কিছু টার্মিনেশন বাই ব্রিচ, যে when a contract is broken by one party, the other is free from the obligation of performance of the contract. ঠিক আছে, যখন কোনো এক পক্ষ তার তার যে শর্ত সেই শর্ত যদি প্রতিপালন না করে থাকে, তখন বলা হচ্ছে the other party will be discharged from his own obligation. এখন এখানে বলা আছে দে ক্যান অলসো টেক রেমিডিয়া, এই ক্ষেত্রে যদি কেউ আপনার বা চুক্তির পরিসমাপ্তি করে থাকে, তাহলে আপনার প্রতিকারের ব্যবস্থা রয়েছে। তো এই কিভাবে হতে পারে একটা এরকম চুক্তির শর্ত লঙ্ঘন? নাম্বার ওয়ান, অ্যান্টিসিপেটরি ব্রিচ আর অ্যাকচুয়াল ব্রিচ। অ্যান্টিসিপেটরি ব্রিচ বলতেছে ইট অকার্স when a party repudiates its liability under the contract before the time of performance is due and when a party by his own act disable himself from performing the contract. এখানে বলছে অ্যান্টিসিপেটরি ব্রিচ বলতেছে যে যখন চুক্তিটা প্রতিপালন হওয়ার কথা কথা মানে অর্থাৎ দেখা যাবে কোন একটা নির্দিষ্ট ডেটে হয়তো চুক্তির মানে ইয়ে করতে পারফর্ম করতে হবে, তার আগে যদি কোনো এক পক্ষ এখান থেকে উইথড্র করে নেয়, তো এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিপেটরি ব্রিচ, অর্থাৎ আগে যদি সে নিজেকে এখান থেকে প্রত্যাহার করে নেয়, তো বলা হচ্ছে এটি কি ওয়ান কাইন্ড অফ ব্রিচ অফ দি এগ্রিমেন্ট, কারণ সে চুক্তি করেছিল যে সে তার পার্টটা স্পেসিফিক্যালি পারফর্ম করবে। এখন সে কি করলো, মানে সে তার অংশ প্রতিপালন করে নেয়। এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিপেটরি ব্রিচ। এবং অ্যান্টিসিপেটরি ব্রিচ হলে কি আদার পার্টি মে টার্মিনেট দ্য কন্ট্রাক্ট, অথবা সে যদি না চায় তাহলে স্পেসিফিক্যালি পারফর্ম করার জন্য সে কোর্টে মামলা করতে পারবে। এটা আমরা পরে একটু পরে দেখবো। হ্যাঁ, তারপর অ্যাকচুয়াল ব্রিচ occurs when during the performance of contract or at the time when the performance of the contract is due, one party either fails or refuses to perform. আগেরটা ছিল কি অ্যান্টিসিপেটরি, যে পারফর্ম করার আগেই নিজেকে উইথড্র করে নিল, অর্থাৎ সে বললো যে না আমি চুক্তি প্রতিপালন করতে পারবো না। আর এটা বলছে যেদিন ডিউ হয়েছে সেই দিন যদি তিনি ফেল করে অথবা সেটি প্রতিপালন করতে অস্বীকৃতি জানায়, তখন বলা হচ্ছে যে এগ্রিমেন্ট উইল বি টার্মিনেটেড। তো এইভাবে চুক্তির পরিসমাপ্তি ঘটে থাকে। এখন এই যে একটু আগে বলা হচ্ছিল যে চুক্তির শর্ত লঙ্ঘনের কারণে কি আছে, আবার আপনার ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে।
এটা কি যেমন রেমেডিস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, এখানে বলা আছে when a breach of contract occurs the aggrieved party or the injured party may becomes entitled to the following relief। কিছু আপনার প্রতিকার আছে, সেই প্রতিকারটা কি? এক নম্বর হচ্ছে রেসিশন অফ দি কন্ট্রাক্ট। রেসিশন আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম, অর্থাৎ চুক্তি বাতিল করে দিতে পারে। দ্য এগ্রিড পার্টি ইজ ফ্রি ফ্রম হিজ অব্লিগেশন আন্ডার দি কন্ট্রাক্ট, অর্থাৎ তার উপরে যে আমরা জানি যে চুক্তি থেকে দুই পক্ষের উপরে কি কিছু রাইটস এন্ড অব্লিগেশন ক্রিয়েট হয়। এখন বলা হচ্ছে যেহেতু এক পক্ষ চুক্তি শর্ত লঙ্ঘন করেছে, সো আদার পার্টি তার যে শর্তগুলি ছিল, হি উইল বি ডিসচার্জড ফ্রম পারফর্মিং হিজ অব্লিগেশন। তারপরে আছে কি সুট ফর ড্যামেজেস। The aggrieved party is entitled to receive compensation for any loss or damage caused to him by the breach of contract। এখন চুক্তি আপনার লঙ্ঘনের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতির জন্য তিনি কি করতে পারেন? মামলা করতে পারেন। ঠিক আছে, মামলা করতে পারেন, মামলা করে তিনি ক্ষতিপূরণ আদায় করতে পারেন। আর 3 নাম্বার হচ্ছে suit upon quantum merit। when a contract has been poorly performed, the aggrieved party can under certain circumstances file a suit for the price of the service from before breach of contract। যে এই কিছুক্ষণ আগে বলছিলাম যে কোয়ান্টাম মেরিট একটা ক্লজ আছে, সেটা হচ্ছে কি যে আপনি মনে করেন কোন একটা চুক্তির আওতায় আপনি আপনার কাউন্টার পার্টকে কোনো সার্ভিস প্রোভাইড করেছেন, ঠিক আছে। পরবর্তী সময়ে দেখা গেল চুক্তি ওই যে অপর পার্টি চুক্তির কোনো শর্ত লঙ্ঘনের কারণে চুক্তিটি বাতিল করে দেওয়া হলো, তো আপনি কি করবেন? আপনার পক্ষ থেকে যতটুকুন সার্ভিস প্রোভাইড করেছেন এবং তার জন্য মানে রেশিও অনুযায়ী যতটুকুন প্রাপ্য ইউ ক্যান ক্লেম, সেই মানে প্রাপ্য অর্থটা আপনি আপনার কাউন্টার পার্টির কাছ থেকে ক্লেম করতে পারেন। এটাকে বলা হয় কোয়ান্টাম মেরিট। অনেক সময় এটা আপনার আসে কি বলে যে ছোট নোট আকারে আসে। যে কোয়ান্টাম মেরিট কি? কোয়ান্টাম মেরিট হচ্ছে আপনি যেটুকুন পারফর্ম করেছেন, সেই পারফরমেন্সের জন্য আপনার যতটুকু পাওনা হবে, সেই পাওনাটা আপনি কি করবেন? আপনার কোয়ান্টাম মেরিট। ক্লিয়ার এটুকুন? হ্যালো। জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, এটিও খুবই গুরুত্বপূর্ণ, যে ব্রিচ অফ কন্ট্রাক্ট হলে অনেক সময় কি করে আমরা দেখলাম যে পার্টিজরা চাইলে সে নিজের পক্ষ থেকেও চুক্তি বাতিল করতে পারে, অথবা সে কি আপনার ড্যামেজেস ক্লেম করতে পারে। বাট অনেক সময় এমন হয় যে আমি তোমার কাছ থেকে ক্ষতিপূরণ চাই না, আমি চাই যেভাবে চুক্তিটি সম্পাদন হয়েছিল ঠিক সেভাবেই কি প্রতিপালন করতে হবে। এটাকে আমরা বলি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। এটা একটা আইন আছে আলাদা, তার নামে হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, 1887 সালে। সেই আইনে বলে দিচ্ছে যদি পক্ষদের মধ্যে চুক্তি হয়, পরবর্তী পক্ষরা কি করতে পারবে না? নিজেকে সেই চুক্তি হতে উইথড্র করতে পারবে না। এবং যদি কোনো পক্ষ নিজেকে উইথড্র করে বা মনে করেন চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করে, দেন আদার পার্টি ক্যান ব্রিং এ সুট টু দ্য কোর্ট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ দি কন্ট্রাক্ট। এটাকে বলা হয় থেকে স্পেসিফিক পারফরমেন্স। বাংলা করা আছে চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালন। তো ওইখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে বলে দিচ্ছে যে কোন কোন কারণে আপনার কোন যুক্তিতে আর কি, কোন যুক্তিতে আদালত স্পেসিফিক পারফরমেন্সের অর্ডার দিবে। তার মধ্যে যুক্তিগুলো হচ্ছে কি, নাম্বার ওয়ান, প্রাইমা ফেসি অফ দি কেস। অর্থাৎ যদি দেখে যে আপনার স্পেসিফিক পারফরমেন্স করার জন্য আপনার প্রাইমা ফেসি কেস রয়েছে,
অর্থাৎ from the facts of the case, if it appears to the court, then the court may order the party to specifically perform the agreement. For example, ধরেন আপনার সাথে একটা এগ্রিমেন্ট হলো ধানমন্ডিতে একটা ফ্ল্যাট বিক্রয়ের অথবা একটা জমি বিক্রয়ের, এবং আপনি ইয়ে করলেন, বাইনানামা করলেন, আপনি টাকা পয়সা তাকে পেমেন্ট করলেন, কিন্তু পরবর্তী সময় দেখা গেল ওই লোকটা আর আপনাকে মূল দলিল দিতে অস্বীকার করতেছে। ঠিক আছে, সে গড়িমসি করতেছে, বলতেছে ঠিক আছে আপনি আমাকে 10 কোটি টাকা দিচ্ছেন, আমি আপনার 10 কোটি টাকা ফেরত দিয়ে দিই। কিন্তু আপনি নাসুরবান্দা যে না, আমি আমি আমার 10 কোটি টাকা ফেরত চাই না, আমি ওই জমিটাই লাগবে আমার। কারণ আপনি জানেন যে ওই জমিটা অত্যন্ত লুক্রেটিভ একটা জায়গায় জমি, এবং ওই লোকও জানে যে এটি লোকেশন ইজ ভেরি লুক্রেটিভ। সো এটা আমি দিব না। হয়তো কোনো পারপাসে আপনার কাছ থেকে আপনার সাথে এগ্রিমেন্ট করেছিল এবং আপনার কাছ থেকে টাকা পয়সা নিছে, এবং সে এখন চিন্তা করতেছে যে এই জমি দিয়ে দিলে তার হাতছাড়া হয়ে যাবে এবং সে অনেক লসের সম্মুখীন হবে। তো তখন আপনি কোর্টের কাছে বলবেন যে না, আমি এই জমিটাই আমার লাগবে, আমি তার কাছ থেকে কোনো ক্ষতিপূরণ চাই না, আমি চুক্তি বাতিল করতে চাই না। একটা সেকেন্ড, হ্যাঁ রাব্বি, হ্যালো, আচ্ছা, পরে কথা বলি আমি, হ্যাঁ, আমি একটু একটা মিটিং আছে। তো এখানে যদি প্রাইমা ফেসি কেস থাকে, ঠিক আছে, তো তখন ওই যে চুক্তি আপনি বাতিল করবেন না, না করে বলবেন যে না, আমার সাথে তোমার চুক্তি হয়েছে, ওই জমিটা আমাকে দিতে হবে। আদালত যদি দেখে যে ওকে ফাইন দেওয়ার মতো, দেন আদালত তাকে অর্ডার করবে যে তুমি তাকে জমির দলিল রেজিস্ট্রেশন করে দাও। নাম্বার টু, কি ইররিপারেবল লস অর মনিটারি কম্পেনসেশন ইজ নট এনাফ। এবং আদালত দেখবে যে যদি এই জমিটা তাকে দেয়া না হয় তাহলে তার কি অপূরণীয় ক্ষতি হবে, যেটা আসলে অর্থ দ্বারা ক্ষতিপূরণ সম্ভব নয়। আর নাম্বার সি, দ্য ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এন্ড ইনকনভেনিয়েন্স। এখন আদালত এটাও দেখবে যে চুক্তি প্রতিপালনের জন্য আদেশ প্রদান করা হলে এইটা পক্ষদের মধ্যে সুবিধা অসুবিধা কেমন হতে পারে। যদি দেখে যে সুবিধা অসুবিধার দিকগুলো আসলে মরলেস একই রকমের হবে, কোনো পক্ষের উপরে আসলে জুলুম, যেটা ইউজ করি, জুলুম হবে না বা হার্ডশিপ ক্রিয়েট করবে না, তখন আদালত কি করবে, স্পেসিফিক পারফরমেন্সের জন্য আদেশ প্রদান করতে পারে। এটাকে বলা হয় থেকে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। এটার মূল বিষয়বস্তুগুলো, বস্তুটা তাহলে কি হলো, যে যদি চুক্তির কোনো এক পক্ষ চুক্তির শর্ত লঙ্ঘন করে তাহলে জেনারেলি আমরা কি বলে থাকি, যে চুক্তির অপর পক্ষ চুক্তিটি বাতিল করতে পারে, এবং তার কাছ থেকে কি করতে পারে, তার যদি কিছু ক্ষতি হয়, লস হয়, দেন হি ক্যান ক্লেম ড্যামেজেস ফ্রম হিম। বাট সিচুয়েশন যদি এরকম করা যায় না, আমি তোমার কাছ থেকে কোনো ক্ষতিপূরণ নিব না, আমি চুক্তি বাতিলও করব না, তোমার সাথে আমার যেভাবে চুক্তি হয়েছিল ঠিক সেইভাবে চুক্তি পারফর্ম করতে হবে। তো এই ধরনের সিচুয়েশনে এই ভদ্রলোক কি করবে, ওই যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আওতায় কোর্টে গিয়ে মামলা করবে, এবং কোর্টকে যদি উনি কনভিন্স করতে পারে যে এই চুক্তিটা প্রতিপালন না করা হলে তার অপূরণীয় ক্ষতি হবে, তিনি মারাত্মক অসুবিধার সম্মুখীন হবেন, এবং তার এই চুক্তি স্পেসিফিক্যালি পারফর্ম করার জন্য যথেষ্ট গ্রাউন্ড উপস্থিত, দেন দ্য কোর্ট মে order to perform the agreement specifically। ঠিক আছে, স্পেসিফিক পারফরমেন্সটা বোঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এগেইন এগুলো আসলে কেস টু কেস ভেরি করে। হ্যাঁ, এগুলা যে মনে করবেন আমার আপনার আদালত রায় দিবে বিষয়টা তা নয়। আদালত তার ডিসক্রিশন এক্সারসাইজ করে, উনি দেখবে যে দুই পক্ষের মধ্যে কোনটা দিলে সুবিধাজনক হয়, ঠিক সেভাবে আদালত আদেশ করতে পারে। তো এইটার উপরে বহু মামলা আছে বুঝছেন, এই যে
স্পেসিফিক রিলিফ অ্যাক্ট মানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট নিয়ে বহু মামলা আছে বাংলাদেশে, বহু শত। এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যেতে যাই। তারপরে আছে কি ইনজাংশন, এটিও এক ধরনের রিলিফ, যে আন্ডার সার্টেন সার্কামস্টান্সেস দ্য কোর্ট মে ইস্যু an order upon a party whereby he is prohibited from doing something which amounts to a breach of contract, যেমন ইনজাংশন দিতে পারে। ইনজাংশন মানে আদেশ করতে পারে, যে ফর এক্সাম্পল ধরেন আমরা যেমন আলোচনা করছিলাম না, যে পার্সোনাল স্কিল যদি জড়িত থাকে, ধরেন কোনো একজন সিঙ্গারের সাথে বা কোনো একজন ইয়ার সাথে কি বলবো, যে আর্টিস্টের সাথে আপনার হয়তো এগ্রিমেন্ট হলো যে আপনার সিনেমাতে বা নাটকে সে অভিনয় করবে, অথবা আপনার থিয়েটারে সে গান গাইবে। তো দেখা গেল এই ভদ্রলোক বা ভদ্রমহিলা বা এই আর্টিস্ট কি করলো, আপনার আপনার চুক্তিটা সে প্রতিপালন করতে চাচ্ছে না, বা সেটাকে ভায়োলেট করলো। এখন মামলা করে কি তাকে গান গাওয়ানো সম্ভব, বা মামলা করে একজন আর্টিস্টকে নাটককে বা সিনেমায় অভিনয় করানো সম্ভব? দ্য অ্যান্সার উইল বি সিম্পলি অসম্ভব। কারণ আপনি মাথায় বাড়ি দিয়ে তো আমার কাছ থেকে অভিনয় বাইর করতে পারবেন না, তাই না? অভিনয় হচ্ছে কি একজন মানুষের ইনহারেন্ট কিছু ক্ষমতা তার ভিতরে থাকে, এবং সেটা স্পন্টেনিয়াসলি করতে হয়। এখানে জোর করে কাউকে দিয়ে নাটক করানো যাবে না, জোর করে কাউকে দিয়ে গান গাওয়ানো যাবে না, অভিনয় করানো যাবে না। তাহলে এখানে আপনি কি করতে পারেন? তখন আপনি হয়তো তার বিরুদ্ধে মানে চুক্তি স্পেসিফিক্যালি পারফর্ম করার জন্য আপনি আদালতের কাছে আবেদন করতে পারেন না, কিন্তু আদালতের কাছে বলতে পারেন যে তার সাথে এগ্রিমেন্ট হয়েছিল আগামী জুনের 30 তারিখের মধ্যে আমার নাটকের শুটিংটা সে সমাপ্ত করে দেবে, কিন্তু দেখা যাচ্ছে যে সে সময় মতো আসতেছে না, বা চুক্তি শর্ত সে ভায়োলেট করতেছে। তা কোর্টের কাছে আবেদন, সে আগামী 30 তারিখের মধ্যে অন্য কোনো পরিচালক বা প্রযোজকের সিনেমা বা নাটকে সে যেন অভিনয় না করতে পারে বা গান গাইতে না পারে, তার জন্য কি একটা ইনজাংশন দেন। তখন আদালত এটা করতে পারবে, যে আদালত তার উপর ইনজাংশন ইম্পোজ করবে যে আগামী 30 জুন তুমি কোথাও কোনো ধরনের পারফর্ম করতে পারবো না, কোথাও গান গাইতে পারবো না, অথবা কোনো সিনেমা বা নাটক করতে পারবা না। এইটুকুন আদালত করতে পারে। এটাকে বলা হয় থাকে ইনজাংশন। অথবা মনে করেন আপনার সাথে চুক্তি হয়েছিল যে আবার সে বাড়ি বিক্রির মতো চুক্তি হয়েছিল, হয়তো বিক্রেতা কি কোনো থার্ড পার্টির কাছে এটি বিক্রি করার একটা উদ্যোগ গ্রহণ করছে। তো আপনি যখন জানতে পারলেন যে এই লোকটা আপনার সাথে এগ্রিমেন্ট করছিল বাড়ি বিক্রি, কিন্তু এই লোকটা আসলে অন্য কারো কাছে এই জমিটা বিক্রি করে দিতে চাচ্ছেন, তো আপনি ইজিলি আদালতের কাছে একটা মামলা করে বলতে পারেন যে ওইটার উপরে কি একটা ইনজাংশন ইস্যু করো, যাতে সে এই বাড়িটা অন্য কারো কাছে বিক্রি করতে না পারে। যেখানে তো স্পেসিফিক্যালি পারফর্ম করার জন্য আদালত আদেশ দিল না, কিন্তু কি এই বাড়িটি যেন থার্ড পার্টির কাছে বিক্রি হয়ে না যায়, তার জন্য কি আদালত নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তাহলে এটা ক্লিয়ার, ইনজাংশন। হ্যালো। জি স্যার। আচ্ছা। আম, এরপরে আছে ড্যামেজেস, মানে ক্ষতিপূরণের জন্য আপনি যে মামলা করতে পারেন সেটা কিরকম, যে when a contract is broken, the injured party, the affected party can claim damages from the other party। যে যে পার্টি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে কি করতে পারে, আদালতে আপনার ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারে। তো এখানে বলা হচ্ছে যে ক্ষতিপূরণটা আবার
হতে পারে যেমন কম্পেনসেটরি ড্যামেজেস, দ্য ড্যামেজ calculated in a such a way as to compensate the loss suffered by a party, যে অ্যাকচুয়ালি সে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অ্যাকচুয়াল ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে। ওকে। নাম্বার টু, স্পেশাল ড্যামেজেস, দ্য কোর্ট মে অ্যালাউ রিমোট ড্যামেজেস, আই ড্যামেজেস নট arising naturally from the breach if such damages may reasonably be supposed to have been in the contemplation of both parties at the time they made the contract। ঠিক আছে, এখানে স্পেশাল ড্যামেজ, এখানে তো অ্যাকচুয়াল ড্যামেজেস এর বাহিরেও সে যদি কোনো পার্টিকুলার ড্যামেজ ক্লেম করে, দেন হি ক্যান, the court may give such kind of special damages। যেমন এখানে উদাহরণ দিচ্ছে, আর delivers to be a common carrier a machine to be conveyed without delay to as mill, informing me that the mill is stopped for want of machine, be reasonable unreasonably delay the delivery of the machine and inconvenience and in consequence loss a profitable contract with government। এই ধরনের সিচুয়েশন যদি হয়ে থাকে যে একটা পণ্য ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু সময় মতো ডেলিভারি না দেয়, সে কি করতে পারলো না, কোনো একটা এগ্রিমেন্ট করতে পারলো না, এগ্রিমেন্ট না করতে পারায় কি তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল, তখন বলা হচ্ছে সে এখানে ড্যামেজেস ক্লেম করতে পারবে এবং সেটাও দাবি করতে পারে এই যে সরকারের মানে এই যে ফার্দার এগ্রিমেন্টের কথা ছিল সেইখানেও কি সে লসের সম্মুখীন হচ্ছে, তো সেইখানে স্পেশাল ড্যামেজ ক্লেম করতে পারে। তারপর nominal damage or contemptuous damages where the court finds that the party has not actually suffered much damage or when the court is of opinion that the breach complained of was too petty, the court may allow a sum for damages to the plaintiff। এখানে বলতেছে যদি আদালত দেখে আসলে সেখানে বাস্তবিক এমন কোনো আহ ক্ষয়ক্ষতি হয়নি বা ক্ষতিগ্রস্ত হয়নি, তখন আদালত এখানে একটা নমিনাল একটা ড্যামেজেস হয়তো আদালত দিতে পারে। এছাড়া আছে এক্সাম্পলারি পিউনিটিভ আর ভিন্ডিকটিভ ড্যামেজ, যেটাকে বলা হচ্ছে আদালত চাইলে সেখানে কি এক্সাম্পলারি ড্যামেজেসও দিতে পারে। ঠিক আছে, আমরা একটা মামলা পড়েছিলাম মানে যেটা দ্বারা কি উদাহরণ তৈরি করতে পারে পিউনিটিভ, অর্থাৎ কেউ যেন ভবিষ্যতে এই ধরনের এগ্রিমেন্ট ভায়োলেশন করার সাহস না দেখায়, তার জন্য নজির সৃষ্টির উদ্দেশ্যে কি করতে পারে আদালত এক্সাম্পলারি ক্ষতিপূরণ প্রদান করতে পারে। ঠিক আছে, যেমন যেটা বলছিলাম, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন একটা মামলা আমাদেরকে আমাদের টিচার বলতো যে আমেরিকায়, কারণ ওই সমস্ত দেশে তো আপনারা জানেন যে সিভিল রাইটসটাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়। আপনার ইউরোপীয় ইউনিয়নে যান, তারপরে যদি আপনি আমেরিকায় যান, দেখবেন তারা কিন্তু সিভিল রাইটসটাকে মারাত্মক গুরুত্ব দেয়। যেমন আপনাদের খেয়াল আছে কিনা জানি না, এই বছর যে, এই বছর না সরি, হ্যাঁ এই বছর যে লাস্ট কি বলে যে ওটা কি ইউরোপিয়ান কাপ, হ্যাঁ ইউরোপিয়ান কাপ, ইউরোপিয়ান কাপ মানে কাপ খেলা হলো, সেখানে খেলা হচ্ছে কি জার্মানিতে খেলা হয়েছে, তাই না? আচ্ছা, তো জার্মান আইন আছে যে 16 বছরের নিচে যদি কেউ হয় তাহলে সে শিশু। ঠিক আছে, এবং খেলাটাও কি তারা শ্রম আইনের আওতায় পড়বে। এখানে দেবাশিস শ্রম আইন নিয়ে খুব কনসার্ন। ঠিক আছে, তো সেখানে আছে যে 16 16 না 18 বছর, সরি 16 না 18 বছরের নিচে যে কেউ হচ্ছে শিশু, এবং শিশুদেরকে কোনোভাবে সন্ধ্যার পরে কাজ করানো যাবে না। এটা নির্দিষ্ট টাইম আছে 6টা না কয়টা পর্যন্ত, 6টার পরে কোনোভাবেই কাজ করানো যাবে না। তো স্পেনিশ টিমে একটা প্লেয়ার আছে কি ইমানুয়েল নাকি যেন ওর নাম, লামে ইয়ামাল, সরি ইয়ামাল। ইয়ামাল, লামে ইয়ামাল। ইয়ামাল, হ্যাঁ ইয়ামাল। তো ইয়ামাল এই ছেলেটা মানে 16 বছর মানে কয়েক মাস বয়স। তো সেখানে কি হলো যে স্পেনের খুব ভালো প্লেয়ার, সে ইন্ডিসপেন্সেবল, তাকে ছাড়া স্পেনিশ টিম এখন চিন্তা করতে পারে না, সো তাকে নামা খেলাইছে। তো জার্মান সরকার ঠিকই কিন্তু তার জন্য কত $60,000 না কত $1,000
ইয়া দিল, মানে কি বলে, শ্রম আইন ভায়োলেশনের জন্য তার উপরে আপনার ইয়া করলো, মানে ইম্পোজ করলো স্প্যানিশ ফুটবল টিমকে। ঠিক আছে, তো এরকম হতে পারে, এগুলোকে আমরা বলি এক্সাম্পলারি পানিশমেন্ট। এরপরে এরকম আমরা মানে এই আমেরিকায় একটা মামলার কথা বলি, সম্ভবত ম্যাকডোনাল্ডস এর মামলা এটা। তো ম্যাকডোনাল্ডস এর এখান থেকে এক ভদ্রলোক কফি নিয়ে গেল, ঠিক আছে, কাপে করে। আপনারা জানেন, দেখবেন বিদেশে গেলে, আমাদের দেশে এখন হয়তো বড় বড় কফি শপে বা এরকম ইয়াতে, হয়তো গুলশানে আমরা দেখি এগুলা। তো সেখানে কি, যে আপনি আপনার পছন্দ মতো করে এক কাপ কফি নিয়ে আসলেন, কফি হোল্ডারে করে নিয়ে এসে গাড়িতে করে আপনি কফি খেতে পারেন। তো একজন ভদ্র মহিলা সেরকম কফি নিয়ে আসলো। কফি নিয়ে আসার পরে তার কি বলবো যে লেপে, হ্যাঁ, তার অর্থাৎ পায়ের উপরে কি কফির কাপটা রেখে সে কফি খাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পরে সে টের পাইলো যে তার ওখানে পায়ের উপরে যে রাখছিল সেখানে তাপ লেগে কিছুটা চামড়া পুড়ে গেছে, বা আমরা যেটাকে ভাষায় বলি যে ফুসকা ফুটে যায় না, যে ফুলে গেছে। তো উনি তখন আদালতের কাছে গিয়ে মামলা করলো যে আহ, যে তাপমাত্রায় কফি দেওয়ার কথা ছিল সেই তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় কফি দেওয়ার কারণে সে কফি রেখেছিল তার ল্যাপের উপরে, তো সেইখানে তার চামড়া পড়ে গেছে। তো ওই মামলায় সম্ভবত $2 মিলিয়ন ক্ষতিপূরণ আদালত দিয়েছিল তাকে। তো তাকে কেন এত বেশি গরমের কফি দেওয়া হলো? তো এইগুলাকে আমরা বলে থাকি এক্সাম্পলারি পানিশমেন্ট বা ড্যামেজেস। যেখানে আদালত কি করলো, এক ধরনের উদাহরণ তৈরি করলো যে ফার্দার এই ধরনের কাজ কেউ যেন না করে। ঠিক তেমনি চুক্তির ভায়োলেশনের কারণে আদালত কি করতে পারে, এই ধরনের এক্সাম্পলারি পানিশমেন্টও দিতে। এছাড়া আরেকটি বিষয় আমরা আমাদের এগ্রিমেন্ট গুলোতে দেখি, এবং আপনারাও মানে হয় দেখবেন বিভিন্ন এগ্রিমেন্ট যে আপনারা সাইন করেন, liquidated damage. Sometimes a contract contains a provision for liquidated damage in case of breach. এখানে বলতেছে যে কেউ যদি চুক্তির কোনো ভায়োলেট করে, তখন বলা হচ্ছে এই ভায়োলেশনের জন্য একটা সার্টেন পরিমাণ এলডি দিতে হয়, লিকুইডেটেড ড্যামেজ দিতে হয়। এটি চুক্তির মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখি ইউজুয়ালি এটার ভেরিয়েশন 25%। মনে করেন কোনো একটা চুক্তি হয়তো তার ভ্যালু হয়তো 100 কোটি টাকা, তো সেখানে বলা হচ্ছে 10% আপনার লিকুইডেটেড ড্যামেজ দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। অথবা এটা পার্টি যদি মনে করেন আমরা 25% পর্যন্ত এলডি ক্লেম করা যাবে, সেটা করা যায়। তো আমরা আমাদের চুক্তিতে এই বিধানটা আমরা খুব কমনলি দেখি, ঠিক আছে। ধরেন ড্যামেজেস হয়তো আপনি মানে একটা ব্রেক, একটা চুক্তির শর্ত ভায়োলেশন হয়ে গেল, আপনি কোর্টে গিয়ে মামলা করে দেন, ইউ ক্যান ক্লেম ড্যামেজেস। বাট এখানে এলডিটা একটা ফর্মুলা দাঁড় করায় দেয় যে হ্যাঁ, যদি কোনো পক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে ফেল করে, অথবা সার্ভিস প্রোভাইড করতে সে অস্বীকৃতি জানায়, অথবা তার পক্ষ থেকে যে সমস্ত কাজগুলি করা ছিল, সে যদি ডিউ টাইমে সেই কাজগুলি করে না থাকে, দেন তাকে একটা এলডি দিতে হবে। এবং স্বাভাবিকভাবেই আপনি যখন এরকম এলডি দিবেন, আপনার ভিতরেও এক ধরনের ইয়ে করবে যে না, চুক্তিটা মানে ভায়োলেট করার সুযোগ নাই, কারণ ভায়োলেট করলে কি আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এই ধরনের সিচুয়েশনে আপনার এলডির বিধানটা রাখা হয়ে থাকে। তো এই ছিল আমার চুক্তির টার্মিনেশন সংক্রান্ত
যে বিষয়বস্তুগুলো এবং টার্মিনেশন প্লাস টার্মিনেশন সংক্রান্ত যে আমাদের চুক্তি আইন, যে মানে বিধিবিধান আছে সেইগুলি। আর এটার মাধ্যমে কিন্তু আসলে চুক্তি আইনের আপনাদের মডিউলে যেভাবে দেয়া আছে সেইটুকুন শেষ করা হলো। এখন কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্যার পরীক্ষার মধ্যে আমাদের কি ওই ওই সেকশন উল্লেখে অ্যাজ ইট ইজ যেখানে যেভাবে আছে ওইভাবে করে লিখতে হবে, না লিখতে পারলে কি নাম্বার কাটা যাবে? আচ্ছা, এটা হচ্ছে কি, আপনারা তো সবাই এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স পাশ করে আসছেন। আপনারা জানেন যে যদি আপনি একদম পারফেক্ট অ্যান্সার করেন, মানে পারফেক্ট বলতে আপনি ইন ডিটেইল সবকিছু দিতে পারেন, এবং যতটা আপনার পারফেকশন হবে আপনার নাম্বার তত বেড়ে যাবে, ঠিক আছে? তো এখানে খুব স্বাভাবিকভাবে যিনি এরকম ধারা উল্লেখ করে যদি এক্সপ্লেন করে কোনো একটা পার্টিকুলার ইস্যু, তো ডেফিনেটলি হি উইল গেট better marks than who doesn't mention the section of the act, ঠিক আছে? এটা ভেরি ন্যাচারাল। আর আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা তো আসলে প্রফেশনাল। এখন প্রফেশনাল আর একাডেমিক স্টুডেন্ট দুটার মধ্যে একটু পার্থক্য আছে। কারণ আমরা যখন মনে করেন 9, 10 বা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি, আমরা অনেক কিছু মুখস্থ করছি, ঠিক আছে? একদম চোখ বন্ধ করে আমরা মুখস্থ করছি। কিন্তু যখন আমরা প্রফেশনাল লাইফে চলে আসি তখন আসলে মুখস্থ করাও হয় না। কারণ এগুলাই ভেরি মাছ ওই যে বায়োলজিক্যাল কিছু বিষয় আসে আছে, যে আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের এই মুখস্থ করার যে ক্যাপাসিটি সেটা কিন্তু ধীরে ধীরে হ্রাস পায়, ঠিক আছে? যার ফলে আপনারা দেখবেন এখন কিন্তু আপনি অনেক কিছু সহসা মনে রাখতে পারবেন না, কিন্তু সেই ক্লাস 1 বা 2-তে আমাদের ছোট কি ছোট ছোট গল্প ফাঁকের সাথে সবে মিলে নাহিকে হবর আমাদের কিন্তু সবারই মনে আছে, অথচ মুখস্থ করছিলাম সেই হয়তো বয়স তখন 8, 9 বছর বা 7, 8 বছর। দেখেন সেটা এখন মনে আছে, কিন্তু ইউনিভার্সিটিতে আপনি এই যে ম্যানেজমেন্টে কি পড়াশোনা করে আসছেন, আপনি হুবহু মুখস্থ বলতে পারবেন না। হ্যাঁ, আপনি কি করতে পারবেন, সমাধানটা দিতে পারবেন, যে হ্যাঁ এই জিনিসটা এরকম পড়ে আসছিলাম, প্রবলেমটা এরকম, সলিউশনটা এরকম হবে। So, এখন এই বয়সে মুখস্থ করাটা খুব কঠিন, বাট আপনি বিষয়বস্তুটাকে আন্ডারস্ট্যান্ড করেন, দেন ইউ ক্যান এক্সপ্লেইন। তো এই ক্ষেত্রে আমি বলবো যদি সম্ভব হয়, ট্রাই টু গিভ সেকশন, ঠিক আছে? মেনশন দ্য সেকশন, বাট ভুল সেকশন মেনশন করবে না, তাহলে আরো উল্টা রাগ করে, ঠিক আছে? এক্সামিনার রাগ করে, আপনাদের সেকশন ভুলে গেছেন, ইউ ডিড নট টু গিভ দ্য নাম্বার অফ দি সেকশন, ঠিক আছে? বাট ইউ শুড নট পুট দ্য রং সেকশন। তাহলে হয় কি, যে বলবে যে ও না জেনে না বুঝে অ্যান্সার করা শুরু করছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ, আমি আমার লাইফে তাই করছি। কারণ আমাদের ইউনিভার্সিটি যখন পড়ছি তখন তো অনেক পড়া লাগছে। তো সেখানে শত শত বা হাজার হাজার আইনের ধারা আছে, তো এটা কি সম্ভব নাকি? ধরেন সিআরপিসি আছে 500-এর উপরে, হ্যাঁ, সিপিসি, তো এই মানে তারপর পেনাল কোড, এগুলো তো অসম্ভব। এভিডেন্স অ্যাক্ট, হ্যাঁ, যতটুকুন মনে থাকছে ততটুকুন আমরা লিখে, যেখানে ভুলে গেছি সেখানে আস্তে করে সেটাকে অ্যাভয়েড করা লিখে দিয়েছি দা ল অমুক অ্যাক্ট, যে এভিডেন্স অ্যাক্ট অর দি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 হ্যাজ ব্লা ব্লা প্রভিশনস, ঠিক আছে? আর আমি পার্টিকুলার সেকশনটা বলতে পারি না, কিন্তু বলে দিচ্ছি যে কন্ট্রাক্ট আইনে এই সংক্রান্ত বিধানটা হচ্ছে এরকম। ক্লিয়ার? বুঝে গেল জি, বিষয়টা? বুঝতে বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আপনারা যদি সাবজেক্ট ম্যাটার, যে আমি আপনাদেরকে বলছিলাম না যে আপনারা একটু কাইন্ডলি আপনাদের প্রশ্নপত্রগুলো একটু সামনে রাখেন, তাহলে হবে কি, আপনারা তো এখন ফিজিক্যালি আসেন, তো অনলাইনে সুবিধা হচ্ছে আপনি আপনার বাসায় বসে করতেছেন আপনার ল্যাপটপের ব্যাগে। যদি ধরেন আজকে আপনাদের ক্লাস হচ্ছে, আজকে যদি এই প্রশ্নটা সামনে থাকতো তাহলে হয়তো দেখা যেত অনেক কিছু আমরা প্রশ্নের
মানে আলোকে আলোচনা করা যেত, ঠিক আছে, যে হ্যাঁ চুক্তি আইনের মধ্যে থেকে এই ধরনের প্রশ্ন আসে। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি যে আপনারা প্লিজ একটু আপনাদের সামনে প্রশ্ন রাখেন। স্যার আরেকটা জিনিস হলো ওই যে একটা গ্রুপ নাকি হয়েছে, তো গ্রুপটাতে একটু কাইন্ডলি আমি নাম্বারটা দিলে কি অ্যাড করে দেওয়া যাবে? এইটা তো আমি জানি না গ্রুপের এখানে কারা আছেন। এই আপনাদের কেউ একজন হেল্প করেন ওনাকে। জি, আপনি মেসেজের নাম্বারটা দেন, আমি অ্যাড করে দিচ্ছি আর কি। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, আপনারা নিশ্চয়ই দেখছেন আজকের মেইলে আগামী বৃহস্পতিবার ক্লাস আছে, ঠিক আছে। তো আগামী বৃহস্পতিবার আবার গভর্নমেন্ট হলিডে, মানে 1লা মে। এখন আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা? আমাকে যখন দিল আমি বললাম যে আমার পক্ষ থেকে সমস্যা নাই, কারণ মানে যেহেতু আমরা ক্লাস নেই, মানে শুক্র শনিবারে আপনাদের ক্লাস থাকে, তো সরকারি মানে ছুটির দিনে ক্লাস নেন এখন। বাট মে দিবসটা একটু এখানে কিছু ম্যাটার জড়িত থাকে। হ্যাঁ, অনেকে আমাদের গভর্নমেন্ট গভর্নমেন্ট হলিডে না, প্লাস এটা সমস্যা একটা নেই মে স্যার। দিবস, না, গভর্নমেন্ট ওই জন্য হলিডে আমি এবং সমস্যা মে নেই বলছি। স্যার। দিবস। আমার মনে হয় স্যার এই হলিডেতে ক্লাস করাটা কি ঠিক হবে? স্যার এই সপ্তাহে তো স্যার এমনি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, 4টা ক্লাস হয়ে গেল। এখন দেখেন, আমি আমি বলছি যে আমার পরে বললো যে স্যার শুক্র শনিবার তো ওনাদের ক্লাস থাকে গভর্নমেন্ট হলিডেতে, তো এখানে ঠিক অসুবিধার আছে স্যার, কথা মানে নাই, এখন এমনি আমার কারণ পক্ষ থেকে স্যার অসুবিধা নেই, ঠিক স্যার আছে। নিলে তো সমস্যা নেই আর স্যার। আরেকটা যদি বিষয় আমি ছুটি। একটু আপনাদের আপনাদের সাথে আরেকটা বিষয় একটু শেয়ার করি। আমি হচ্ছে কি মানে এই বছর ইনশাল্লাহ হজে যাব, ঠিক আছে। তো যার জি স্যার। ফলে মনে হয় ওইটাও একটা আছে, আমি বলছি যে যেভাবে হোক মে মাসের মধ্যে আপনাদের সবগুলি ক্লাস যেন শেষ করতে পারি, ঠিক আছে। কারণ হজ তো একটা লম্বা সময় জুড়ে, আপনারা জানেন। সো এটাও একটা অনুষঙ্গ হিসেবে কাজ করেছে হয়তো। তারা আপনার নিলেন না কয়টা স্যার। ক্লাস বাকি আছে? জি, আপনার কয়টা ক্লাস বাকি আছে স্যার? টোটাল হচ্ছে 15টা ক্লাস, আজকে মনে হয় 6টা। আজকে নিয়ে তাহলে 6টা নিয়ে নিন হচ্ছে। স্যার। হ্যাঁ, তো সো মানে আপনারা যেহেতু শুক্র শনিবারে গভর্নমেন্ট হলিডেতে মানে ক্লাস করেন, so যদি ওরকম কোনো প্রোগ্রাম না থাকে, আসলে যারা প্রোগ্রাম করে তাদের তো ভিন্ন বিষয়, যে তারা হয়তো স্যার মে দিবস অনলাইন। উপলক্ষে। স্যার ক্লাস নেন যেহেতু স্যার স্যার, আমার আমরা তো মনে যেহেতু হয় অনলাইন বাসায় যেহেতু করা থাকবো। যাবে স্যার। স্যার আমার মনে হয় আপনি যেহেতু স্যার হজে যাবেন, ক্লাসটা হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, ঠিক জি একটা আছে। স্যার, ক্লাস ক্লাস হয়ে যাবে করে ভালো। নেওয়াই ভালো, ক্লাস হ্যাঁ, করাই ভালো। তাহলে একটা জিনিস মাথায় রাখেন, তাহলে আমার ক্লাসগুলো এই সোমবার এবং বৃহস্পতিবারে হয়ে যাবে, ঠিক আছে, এই জি স্যার। কন্টিনিউয়াসলি এই মাসের মধ্যে ইনশাল্লাহ, মানে এই মাস বলতে মে মাসের মধ্যে যেন শেষ করে ফেলতে পারে, ঠিক আছে। জি স্যার। স্যার আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 5790 স্যার। আমি গত হুম। 2-3 দিন ক্লাস করছি, কিন্তু আমি জানি না ঠিক আমি অ্যাটেন্ডেন্স পাচ্ছি কিনা। না, অ্যাটেন্ডেন্স থাকবে, কারণ আর্কাইভে থেকে যায়, ঠিক আছে। নাইন অ্যাটেন্ডেন্স নিয়ে ফাইভ ওইরকম সেভেন কিছু নাইন নেই, কারণ এখানে জয়েন করলে আপনার নামটা থেকে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আইডি নাম দিতে পারি নাই, শুধু আমার নামটা, ডিভাইসের নামটা চলে গেছে 2টা ক্লাসে, আইডি দিতে পারি নাই স্যার। সেক্ষেত্রে কি অ্যাটেন্ডেন্স হবে? আপনার ওই যে নামটা লেখা মানে আছে আমি তো হয়তো, মানে নামটা মানে নামটা ফাইন্ড আউট আমি করা আর যাবে। ফাইন্ড রিনেম আউট করি করা নাই, যাবে। রিনেম করে, হ্যাঁ, রিনেম করে যে বেটার। আমার নাম এবং আইডি দিব এটা দিতে পারি নাই। হ্যাঁ, বেটার হচ্ছে আইডিটা দিয়ে দেয়, তাহলে হয় কি ইজিলি হ্যাঁ ফাইন্ড হ্যাঁ, আউট না করা যায়, এখন কারণ কারণ এখন এখন এই এখন দেখেন, দিয়ে। কারণ আপনাদের ধরেন 70-75 জন, মাঝে মধ্যে 80-90 জনও জয়েন করে, তখন আসলে আইডি থাকলে ইজিলি ফাইন্ড আউট করা যায়, আইডি না থাকলে কিন্তু পুরো জিনিসটা হ্যাঁ খোঁজা হ্যাঁ, লাগে এই এতগুলো নামের মধ্যে, রাইট। যে এটা আসলে কে। প্রথম 2টা ক্লাস এরকম হয়েছে স্যার, এখন আর হচ্ছে না এরকম। ঠিক আছে। মানে স্যার পুরো কোর্সটা স্যার আপনি পড়াবেন, তাই তো বোঝা যাচ্ছে, যেহেতু হ্যাঁ, 15টা হ্যাঁ, ক্লাস, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে একটা হুম, প্রশ্ন আসছিল, নো হুম, কনসিডারেশন নো কন্ট্রাক্ট, ডু ইউ হ্যাঁ, এগ্রি? হ্যাঁ। এটার স্যার আনসার কি ধরনের ইনস্টিটিউট হবে? থেকে কি আমরা কোনো স্টাডি ম্যানুয়াল পাবো স্যার? এই না, স্টাডি ম্যানুয়াল পাবেন না, এই যে আমার লেকচারগুলি আপনারা ফলো করবেন। আচ্ছা, মানে এখন এই যে আমাদেরকে প্রশ্ন করলো আমাদের বুরহান, না বুরহান,
হ্যাঁ জি বললাম স্যার। কিন্তু যে আমি বলছি যে আপনি এরকম প্রশ্ন সামনে নিয়ে বসবেন তাহলে দেখবেন এরকম প্রশ্ন। স্যার আমি একটা প্রশ্নটা বের করেছি, হ্যাঁ আমার সামনেই আছে, এই জন্য আমি হ্যাঁ, প্রশ্নটা করলাম। আরেকবার বলেন সবাই যাতে বুঝতে পারে। হ্যাঁ, প্রশ্নটা ছিল এরকম: নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট, ডু হুম। ইউ এগ্রি? এক্সপ্লেইন। আচ্ছা, এখন আপনাদের মধ্যে থেকে একটু কেউ কি বলতে পারবেন যে এটার আসলে অ্যান্সারটা কি হতো? তারপরে আমি আমারটা বলি। আমরা চুক্তি আইন পড়ে ফেলছি তাই না? সেখানে আমাদের আলোচনায় কি আসছিল কনসিডারেশন স্যার সম্পর্কে এখানে কিছু? লাভ এন্ড অ্যাফেকশনের যে ব্যাপারটা আছে স্যার, এটা কি এখানে কনসিডার হবে? লাভ এন্ড এফেকশন বলতে আপনি কি মিন করতেছেন এখানে বলেন? স্যার যেমন আমি তো এখন সন্তান, বাবা সন্তানকে অনেক কিছু চুক্তি করে দিতে পারে, যেটার বিনিময়ে সে কিছু নাও নিতে পারে। দাদা তার নাতিকে দিয়ে দিতে পারে লাভ এন্ড এফেকশনের কারণে, হাজবেন্ড ওয়াইফকে দিতে পারে হুম। কোনো কনসিডারেশন ছাড়া। আচ্ছা, মানে কিন্তু মানে আমার চুক্তি আইনে কি বলা আছে? এটা কনসিডারেশন লাগবে। লাগবে, তাহলে অ্যান্সার উইল বি সিম্পল। সিম্পল কথা হচ্ছে যে চুক্তি হতে গেলে দেয়ার মাস্ট বি সাম কনসিডারেশন। এখন কনসিডারেশনের পরিমাণটা কি হবে সেটা হচ্ছে পার্টিসদের ওইটা ইচ্ছার কিন্তু উপর। উল্লেখ করা নাই, ওটা হ্যাঁ, উল্লেখ ওইটা করা হলে নাই। না, কিন্তু দেয়ার মাস্ট বি সাম, এই আপনার মানে আপনি মনে কে যেন আপনার ভিডিও দিচ্ছেন একেবারে কাছ থেকে, একটু প্লিজ অফ করে ফেলেন। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে যেমন কনসিডারেশন মানি, আপনার একটা প্রশ্ন পড়ছি, আমরা একটা ইয়া পড়ছিলাম মনে আছে, ইট নিড নট টু বি অ্যাডিকুয়েট, সাফিসিয়েন্ট হওয়ার প্রয়োজন নাই, বাট কনসিডারেশন মানে থাকলে হবে। মনে করেন 50 লাখ টাকার জমি যদি আপনাকে 5 লাখ টাকা দিয়ে দেয়, এনাফ, কারণ এখানে কনসিডারেশন আছে। কিন্তু কনসিডারেশন থাকতে হবে, শুধু লাভ এন্ড এফেকশনের কারণে যদি কিছু দেওয়া হয় আমাদের সেটা বলা হচ্ছে দিস ইজ নট এ কন্ট্রাক্ট। ঠিক আছে, এটা আপনার সাথে এক ধরনের হয়তো আমার এগ্রিমেন্ট হতে পারে বা এক ধরনের কমিটমেন্ট, বাট দিস ইজ নট এ কন্ট্রাক্ট ইন দ্য আই অফ ল। যার ফলে আমি যদি অন্যভাবে আরেকটু মিলাই, এখানে আমাদের ভিন্ন ধর্মের লোক মানে মুসলমান ছাড়া অন্য ধর্মের লোক থাকতে পারে, বাট মুসলমান ধর্মে, মুসলিম ধর্মে কি আমরা বলেছি যে ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট। আচ্ছা, সেখানে বলতেছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজন রাজি থাকলেই, ছেলে মেয়ে দুজন রাজি থাকলে কি বিয়ে হয়ে যায়। তো সেখানে হোয়াট ইজ দ্য কনসিডারেশন? সেখানে আমাদের শরিয়াতে বলছে যে দেনমোহর ইজ দ্য কনসিডারেশন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট আমাদের শরিয়াতে তাই আছে যে দেনমোহর ইজ দ্য কনসিডারেশন। যার ফলে হাদিসে আসছে যে তুমি যদি মনে করো তোমার স্ত্রীকে আহ কাউকে বিয়ে করবা, তখন তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি যতটুকু সামর্থ্য থাকে ততটুকু দাও। ইভেন তুমি যদি পারো একটা খেজুর দিয়ে হইলেও তাকে বিয়ে করো। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে তোমার কনসিডারেশন মানে দেন হওয়ার 10 লাখ 20 লাখ কোটি টাকার দরকার নাই। তোমার যদি সামর্থ্য নাও থাকে, তাহলে তোমার যতটুকু সামর্থ্য আছে, মনে করেন একজন রিক্সাওয়ালা বা একজন মুচি, তার হয়তো এই একজন বড় ব্যবসায়ী সালমান এফ রহমান বা তার ছেলে বা কি ওই যে আকবর সুবহান, সায়েম সুবহানদের মতো এত টাকা পয়সা নাই। আচ্ছা, ওনারা যখন বিয়ে করবে তখন হয়তো তারা 20 কোটি 100 কোটি টাকা দিতে পারে, কিন্তু একজন মুচি কি, সে হয়তো 10 টাকা দিয়েও করতে পারে। বাট এখানে বিষয়টা হচ্ছে অ্যামাউন্ট ইজ নট এ বিগ ফ্যাক্টর, বাট দেয়ার মাস্ট বি সাম কনসিডারেশন, অর্থাৎ সামান্য হলেও থাকা লাগে। সো আপনার যে কোয়েশ্চেনটা, যে যে কি কনসিডারেশন, নো কনসিডারেশন নো নো কন্ট্রাক্ট। কনসিডারেশন, নো হ্যাঁ, কন্ট্রাক্ট। নো কন্ট্রাক্ট, হ্যাঁ ডেফিনেটলি আমার আইনে বলে দিচ্ছে যে উইদাউট কনসিডারেশন দেয়ার উইল বি নো কন্ট্রাক্ট। সো কনসিডারেশন, দেয়ার মাস্ট বি কনসিডারেশন। এখন কনসিডারেশন মানি স্যার অ্যামাউন্ট কি হবে না হবে দ্যাট ইজ ডিফারেন্ট থিং। ঠিক স্যার আছে। আইনের ভাষায় কনসিডারেশন মানেটা কি? কনসিডারেশন আমরা আমরা জেনারেলি কনসিডারেশন বলতে একটা 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 শব্দ বুঝি, হ্যাঁ, বাট আইনের ভাষায় কনসিডারেশন মানেটা কি? কনসিডারেশন মানে হচ্ছে আসলে কোন বিষয়বস্তু নিয়ে আপনার এগ্রিমেন্ট হচ্ছে। এখন কনসিডার অনেক সময় মানি হতে পারে, মানি বলতে কি, ধরেন আমি জমি বিক্রি করবো আপনার কাছে 5 লক্ষ টাকা, এখন এই কনসিডারেশন বলতে 5 লক্ষ টাকা হতে পারে। আবার কনসিডারেশন কি, যে আপনার মানি না হয়ে কোনো কাইন্ডসে হতে পারে, ঠিক আছে, কোনো বস্তু সামগ্রীর মাধ্যমে হতে পারে। মানে অথবা সাবজেক্ট, তাই তো? সাবজেক্ট। হ্যাঁ, অথবা আমি কি করলাম,
অব্লিগেশন আমার কাঁধে নিলাম, ঠিক আছে, যে আমি তোমাকে এই কাজগুলি করে দিব, ঠিক আছে। দেন হোয়াট ইজ দ্য কনসিডারেশন, এখানে করা মানে কনসিডারেশন মিন্স করতেছে ওই যে যে কাজগুলি করে দিবেন বা একটা সার্ভিস আপনি সাবজেক্টটা কনসিডারেশন, তাই প্রোভাইড তো করবেন। সাবজেক্টটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটাকে আমরা বলছি কনসিডারেশন। এবার কি কোম্পানি, এআই স্টার্ট কম্পেনিয়ন ক্যান ভাই? স্যার আমি কি আরেকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর। আরেকটা প্রশ্ন আসছিল, হুইচ কন্ট্রাক্ট নিড নট টু বি পারফর্ম। আচ্ছা, হুইচ কন্ট্রাক্ট নিড নিড নট টু, নট হ্যাঁ, টু বি পারফর্ম, এর পারফর্ম, উত্তরে আচ্ছা। কি লিখবো? আচ্ছা, এই যে দেখেন হুইচ কন্ট্রাক্ট নিড নট টু বি পারফর্ম, আমরা কি দেখছি চুক্তির মধ্যে? মানে একটা আপনার আমরা এই যে কন্ট্রাক্ট ভ্যালিড হতে হলে কি কি এলিমেন্টস লাগে সেটা আমরা পড়েছি। হ্যাঁ, ক্ষেত্রে কি ওই এলিমেন্টস গুলি যেগুলিতে নেই, মানে যে কন্ট্রাক্টে ওইগুলি কি পারফর্ম করবে না, ওই ধরনের আনসার গুলি লিখবো? আমরা কিছু আছে দেখেন, কিছু এলিমেন্টস আমরা দেখেছি যে যদি এলিমেন্টস এর কিছু একদম কিছু বেসিক এলিমেন্টস আছে, ঠিক আছে, সেই এলিমেন্টস গুলি না থাকলে সেগুলো আপনার ইলিগাল কন্ট্রাক্ট। যেমন ধরেন কোনো অবৈধ উদ্দেশ্যে যদি কোনো আপনি ইলিগাল পারপাসে কোনো এগ্রিমেন্ট করেন, তাহলে কি সেটি পারফর্ম করার দরকার আছে? দরকার আছে? না, সেটা দরকার নেই। আইনে, আইনে যেটাকে আপনার বারণ করে দিচ্ছে, যদি আইন কোনো এগ্রিমেন্টকে বারিত করে যে এই বিষয়ে এগ্রিমেন্ট করা যাবে না, তখন কি, যদিও এগ্রিমেন্ট আপনার মধ্যে হয়েছে কিন্তু পারফর্ম করার প্রয়োজন না। যেমন আমরা দেখেছি এটা, এই যে ওয়েজার, ওই যে বাজি, মনে করেন এই যে আইপিএল খেলা চলতেছে, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস কি চেন্নাই সুপার কিং, সিএসকে। এখন বাজি ধরলেন যে আজকে যদি চেন্নাইতে, আমি তোরে 20,000 টাকা দিব। আবার আপনার কাউন্টার পার্ট বললো যে আজকে যদি কলকাতা নাইট রাইডার্স দিতে দিতে তোরে আমি 15,000 টাকা দেবো। এখন দেখা গেল কোন একটা পার্টি তো জিতে গেল, তখন কি আপনি তার কাছ থেকে বাজির টাকা ক্লেম করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমার আইনে বলে দিচ্ছে যে এই ধরনের ওয়াজারিং এগ্রিমেন্ট অবৈধ। সুতরাং আপনি যদি পারফর্ম না করেন, তাহলে কি আপনি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারবেন না যে তার সাথে তো ওই আইপিএল এর খেলা নিয়ে 20,000 টাকার বাজি ধরা হয়েছিল, সে আমাকে টাকা দিচ্ছে না, কারণ আইন আপনাকে এটাকে নিষেধ করে দিচ্ছে। সো তার মানে এই ইউ এই নিড নট কোশ্চেনের টু এক পারফর্ম। কথা অ্যান্সার কি হইতে পারে যে যে তা যে কন্ট্রাক্টটা এক কথায় অ্যান্সার দিবেন না বাংলাদেশের প্লিজ। পার্সপেক্টিভে, কান্ট্রি পার্সপেক্টিভে অবৈধ, ওই কন্ট্রাক্টটা মানে নিড নট টু বি পারফর্ম, হ্যাঁ, এটাকে এক ওই কথা যে অ্যান্সার এটা হইতে যে পারে। ভয়েড এগ্রিমেন্টের যে গ্রাউন্ড গুলি দেখাইছিলাম, খেয়াল আছে স্যার আপনাদের আমি ভয়েড এগ্রিমেন্ট? আমি স্যার আমরা কি একটু পয়েন্ট আকারে লিখতে পারি যে 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 কারণে এই একটা কন্ট্রাক্ট আপনার মানে এই বাতিল হয় বা টার্মিনেট হয়, সে রিজন গুলো যদি লিখে দিই হ্যাঁ, সেক্ষেত্রে। হ্যাঁ, সেইগুলাই আপনারা দিবেন, রাইট, সেগুলো আপনারা দিবেন, থ্যাংক ইউ স্যার। সেগুলি আপনারা দিবেন। স্যার দুই কারণ হাজার হচ্ছে কি বাইশে আপনার জন্য, আমি বলি আমার যে লেকচার শিটটা দিয়েছে, আপনারা যদি এগুলো একটু গো থ্রো করেন, মনোযোগ দিয়ে দেন, আমার বিশ্বাস যে এই সমস্ত প্রবলেম গুলোতে আর বাহির থেকে নিশ্চয়ই দিবে না, এর ভিতর থেকেই দিবে। বাট আপনাকে তখন বুঝে শুনে কানেক্ট করতে হবে, কোনটার সাথে কোনটা কানেক্ট করবেন আপনি। স্যার 2022-এ হ্যাঁ, কনসেপচুয়াল কোশ্চেন ছিল কয়েকটা, বেশ কয়েকটা, তার মধ্যে আমি একটা একটু দেখে বলি স্যার। এ আমার আমার মনে হয় যেটা কন্ট্রাক্ট লতেই আছে, এ মাইনর এন্টার্ড ইনটু এ কন্ট্রাক্ট উইথ মিস্টার এক্স at a condition that after attaining majority he will sell his property to Mr. X. But after attaining majority, he refused to do so. হুম, What would be the remedy to Mr. X? আচ্ছা, হ্যাঁ, এখন খেয়াল আছে মাইনরে কি চুক্তি করতে পারে? হ্যাঁ, তো পারার না, কথা না, আপনি পারে একটা না। এক্সাম্পল দিলেন স্যার। 18 বছরের নিচে তো পারে না স্যার। হ্যাঁ, আমাদের আইনের ভাষা হচ্ছে 18 বছরের নিচে পারে না। এবং সেখানে বলে দিচ্ছে যে ধরেন যদি মাইনর কোনো এগ্রিমেন্ট করে
এবং যদি ওখানে মেজর কেউ থাকে, মেজর বলতে ধরেন 20 বছর, 20 বছরের লোক যদি থাকে, এবং চুক্তির নন পারফরমেন্সের জন্য আপনি কি মাইনরের বিরুদ্ধে কোনো মামলা করতে পারেন না। ঠিক আছে, মামলা করতে পারেন না। তো এখন এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে মাইনর চুক্তি করছে, এখানে মানে দুই ভাবেই আপনার ইয়ে করা যায়, এক্সপ্লেন করা যায়। যে যখন সে চুক্তি করেছিল তখন কি তার চুক্তির আসলে চুক্তি করার সক্ষমতা ছিল না। সো চুক্তির আসলে ফ্রম দ্যাট ভেরি বিগিনিং ইট ওয়াজ আ ভয়েড এগ্রিমেন্ট। সুতরাং সে 18 বছর হলে তাকে দিবে কি দিবে না, দ্যাট ইজ ইমেটেরিয়াল। আপনি এই লাইন আলোচনা করতে পারেন। ঠিক আছে, আবার বলতে পারেন যে সে তো চুক্তি করছিল যে ঠিক আছে, এটা তো সে যখন মাইনর ছিল তখন করছিল, বাট চুক্তির শর্তটা ছিল সে যখন মেজর হবে তখন সে অন্য কার কাছে যেন বিক্রি করতে না পারে। তো এইটার আবার ওই যে এগ্রিমেন্ট ইন রেস্ট্রিক্ট অফ ট্রেড এই ধরনের বিষয় আশয় দিয়ে তখন আপনি এক্সপ্লেন করতে পারেন। ঠিক আছে, বাট ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস। এই এই ধরনের নিয়ে কিন্তু মামলা হয়েছে, এবং আমি বলবো যে আপনাদের সাথে হয়তো এটা দেইনি, বাট আপনারা ভালো একটা জিনিস মনে করেছেন, ওই আমাদের যে চুক্তি আইনটা আছে সেখানে মানে এক্সপ্লানেশনের মধ্যে এটা দেয়া আছে এই উদাহরণটা। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট ডেতে একটু ইয়ে করেন, আমি দেখি চেষ্টা করবো, অথবা গ্রুপে একটু দিয়ে রাখেন তো আমি এটা মানে বের করে আপনাদেরকে দিয়ে দেব। একটু গ্রুপে এই ঠিক আছে প্রশ্নটাই একটু করে রাখেন, ঠিক আছে। জি স্যার। আর কালকে দিনের তারপরে বেলা একটু রিমাইন্ডার দিন, ঠিক আছে। ঠিক আছে। আর এটারই পরে আরেকটা ছিল স্যার, এ সেলার ক্যানট ট্রান্সফার বেটার টাইটেল দেন হি হ্যাজ। এটা আমরা পড়বো, হোয়াট এটা হ্যাপেন? ওই যে এটা আমরা ইয়াতে ওই যে সেল অফ গুডস একটা আমরা পড়বো, ঠিক আছে। এটা আমরা এখন আসিনি। এটা আর পরে আমরা সেল অফ গুডস দেখবো, তখন পড়বো। আরেকটা জিনিস, এটা দেখে মনে হচ্ছে যে উত্তর পাওয়া যাবে, তারপরে বলি স্যার। অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্টস, বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। এক্সপ্লেইন। ওই যে আমরা এটা তো আলোচনা করছি জি যে স্যার। চুক্তি হইতে গেলে তার বেসিক কিছু কন্ডিশন আছে, যে ইট মাস্ট বি এনফোর্সেবল বাই ল। এখন আপনার সাথে এগ্রিমেন্ট হয়েছে, বাট হুইচ ইজ নট এনফোর্সেবল বাই ল, লাইক যে কোনো প্রহিবিটেড গুডস এক্সপোর্ট ইম্পোর্টের জন্য যদি হয়, স্মাগলিং এর জন্য যদি হয়, আইন যেটাকে আমাকে বাড়িতে করছে এরকম যদি হয়, তাহলে আপনার সাথে এগ্রিমেন্ট ভালো কথা, বাট দিস ইজ কন্ট্রাক্ট। স্যার আরেকটা বিষয়, আপনার যে যে ক্লাসগুলি নিয়েছেন তার ভিতরে একটা প্রশ্ন এসেছে, হোয়াট ইজ কোয়াজি কন্ট্রাক্ট? এরকম কোন আলোচনা আমি আপনার এখানে হয়তো দেখিনি, আমার মনে হয়। কোয়াসি এই কন্ট্রাক্ট জিনিসটা দেখি নাই, কোয়াসি কন্ট্রাক্ট দেই নাই আপনাদেরকে, আমার তো মনে হয় কোথাও যেন। আমি আমি না আপনার না, ফিড করেছি, আমি মানে খুঁজে পাইনি আহ, বা শুনিনি। এই জিনিসটা আসলে কি একটু বলে দিলে হবে? কোয়াজি কন্ট্রাক্ট মিনিমাম মিনিংটা আসলে আচ্ছা, কোয়াসি কন্ট্রাক্ট মানে কি, যে এটার বাংলা করে হচ্ছে প্রায় কন্ট্রাক্ট। ঠিক কন্ট্রাক্ট নয়, বাট কিছু কিছু সিচুয়েশন অ্যারাইজ করে যেখানে কি সেখানে বলতে হয় যে হ্যাঁ এগুলি contract। এটা তো আমার রেডি আছে। যেমন আপনার সহজ উদাহরণটা বলি, মনে করেন চুক্তি আইনের মধ্যে কি আছে, মানে সহজ ভাষায় বলি, চুক্তির মধ্যে আছে অফার, অ্যাকসেপ্টেন্স এন্ড কনসিডারেশন থাকা লাগবে। ঠিক আছে, কি কি? অফার, অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন। কনসিডারেশন। আচ্ছা, এখন এখানে দেখা গেল এটা ধারাটা কোথাতে আমার তো এক্স্যাক্টলি মনে পড়তেছে না। তো ওইটা হলো, আচ্ছা আমি বাইর করতেছি, সেটা হচ্ছে, তো মনে করেন যে এই যে বাচ্চা ছেলে মানে যারা মাইনর, ঠিক আছে, আমরা কি জানি মাইনররা এগ্রিমেন্ট করতে পারে না, কিন্তু দেখা গেল তাকে আপনি কিছু বেসিক নিডস তার যেগুলি, যেমন তার আপনি চাল ডাল মানে তার যে খাদ্য, তার খাবারের ব্যবস্থা করলেন, তার হয়তো একটা থাকার ব্যবস্থাও করলেন, এবং তাকে স্কুলেও পাঠালেন। ঠিক আছে, তো আপনি জানেন মাইনরের এখানে ইয়ে আছে, প্রপার্টি আছে। সো এখানে কি হচ্ছে যে আপনার তার মধ্যে কিন্তু আসলে এগ্রিমেন্ট হচ্ছে না, কিন্তু এক ধরনের কোয়াসি
এগ্রিমেন্ট তার সাথে হচ্ছে, এবং পরবর্তী সময়ে আপনি কি করতে পারেন, তার যে প্রপার্টি আছে সেই প্রপার্টি থেকে আপনি নিতে পারেন, সেটাকে মানে টাকা তার কাছ থেকে রিimburse করতে পারেন। তো এই ধরনের সিচুয়েশনটাকে বলছে কোয়াসি কন্ট্রাক্ট। মানে এগুলো ঠিক, ওয়াসির বাংলাটা কি, এটা কি কোয়াসির বোঝা যায়? বাংলা হচ্ছে প্রায় কন্ট্রাক্ট, মানে চুক্তির, মানে ঠিক না, বাট চুক্তির মতোই। ঠিক আছে স্যার, বুঝতে পারছি মানে স্যার। চুক্তি নয়, এটা চুক্তি হইতে গেলে ওই যে বললাম না, যে অফার থাকা লাগবে, তারপর কি অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, আবার কি কনসিডারেশন থাকা লাগবে। এখানে দেখা যাবে যে এরকম এক্স্যাক্টলি আপনি অফার পাবেন না। আমি তো ভাই বলি নাই যে আমারে দেও, ঠিক আছে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। হুম। থ্যাংক ইউ স্যার। এই জন্য এগুলোকে বলা হয় কোয়াসি কন্ট্রাক্ট। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কিছু? না, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হুম। না স্যার, আপনার শরীরটা হলো না, আপনার মনে হয়েছে। না, তারপর মাসাল্লাহ অনেক দূরই, আমি ভাবছিলাম কথাই বলতে পারবো, আচ্ছা, সারাদিনই কথা বলতে পারি না তেমন একটা। আচ্ছা, এইখানে আমি কিন্তু আপনাদের মনে দিয়েছি, দাঁড়ান, 68 to 72, এখানে কিছু সিচুয়েশনের কথা বলেছে, ঠিক আছে। এটা যেন আসতেছে। একটা হচ্ছে ভাঙা, আর একটা আছে ভাঙা না। দেখি, তো এটা আমি, দাঁড়ান, এটা মানে কোন শীটের মধ্যে দিছি আপনাদের, 68 থেকে 72 পর্যন্ত কিন্তু আছে, আমি কোন শীটের মধ্যে আছে আপনারা। আমাদের সাথে শেয়ার করার শিটের ভিতরে আই থিংক নেই, তাই অন্য না? কোনো শিটে থাকতে পারে। আমি তো আর এগুলি আজকে তাহলে থেকে। এটা কাদেরকে পড়াইছি, এটা কাদেরকে পড়াইছি, দাঁড়ান, না আমি দেখতেছি, দাঁড়ান, দেখতেছি কোথায় যেন দিলাম কারে। 1 মিনিট, আমি দেখতেছি, হ্যাঁ। তো আমি তো নিজেই ইয়ে হয়ে গেলাম, এটা কোনটার মধ্যে যেন আছে। স্যার আজকে মনে হয় শেষ আচ্ছা, করতে আপনি পারবেন। আপনি অসুস্থ ইয়া স্যার করেন, একটু ই করেন। আপনারা বলে দিচ্ছি, এটা হলো হ্যাঁ, সেকশন 68 থেকে 72 পর্যন্ত যে আমাদের মানে চুক্তি আইনটা আছে। জি স্যার। 68-এ বলতেছে, ওই যে যেটা আমি স্যার আপনাদের আমি উদাহরণ চ্যাটে দিলাম। চ্যাটে স্যার এটা শুনেন, ইয়েটা দিয়েছি স্যার, একটু দেখেন স্যার। আমি এটুকুন শেষ করে দিই, যে নেসেসারি সাপ্লাইস, ওই যে যেটা বললাম 68-এ, যে কেউ যদি কাউকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সাপ্লাই করে, এখন সে হয়তো বলে নাই, কিন্তু আপনি তাকে দিলেন, এবং সে যদি সেগুলা কনজাম করে, দেন ধরে নেওয়া হবে আপনার আপনার এবং তার মধ্যে এক ধরনের চুক্তি হয়েছে। 69-এ আছে যে ইন্টারেস্টেড পার্সন, if someone pays money on behalf of another person to protect their own interests, they are entitled to recover the amount. মনে করেন আপনার দুই বন্ধু, আপনার আপনার হয়তো বন্ধু কারো কাছ থেকে টাকা লোন নিয়েছিল, মনে করেন পার্টনারশিপও হতে পারে, ঠিক আছে। তো আপনি কি করলেন, আপনার বন্ধু পাওনা টাকাটা হয়তো আপনি নিজে পে করে দিলেন, এবং আপনি জানতেন যে হ্যাঁ, এই পাওনা টাকাটা না দিলে আপনার অসুবিধা। তো এখন দেখেন, সে কিন্তু আপনার রিকোয়েস্ট করে না যে দোস্ত তুই আমার টাকাটা দিয়ে দে, কিন্তু সে আপনি কি অন বিহাফ অফ হিম আপনি তাকে পেমেন্ট দিয়েছেন। So, এই ধরনের সিচুয়েশনও হতে পারে। তো এখানে কিন্তু দেখেন অফার নাই, অ্যাকসেপ্টেন্স নাই, কনসিডারেশন নাই, বাট আপনি তার পক্ষ হয়ে টাকাটা দিয়ে দিচ্ছেন, এবং সেখানে ধরে নেওয়া হচ্ছে যে আপনার এবং আপনার বন্ধুর মধ্যে এক ধরনের কোয়াসি কন্ট্রাক্ট সৃষ্টি হচ্ছে। এরকম আপনি 68 থেকে 72, এই 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 কয়েকটা ধারার মধ্যে কিছু
সিচুয়েশনের কথা এক্সপ্লেন করা হয়েছে, তো সেইগুলোকে বলা হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট। আচ্ছা বুঝছি, এইটা আপনাদেরকে দেই না, এটা হচ্ছে কি আইসিএবি রে, যে আমি মনে পড়ছে এখন, আইসিএবি নেই সেইখানে আবার এটা আছে। আমার কথা স্যার বুঝছেন? দিছেন। আইসিএবি তে যে ক্লাস নেই সেইখানে আবার এই কোয়াসি কন্ট্রাক্ট আলাদা করে দেয়া আছে। এখন স্যার ক্লিয়ার দিছেন এটা? স্যার। জি স্যার, হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, স্যার, একদম একদম ক্লিয়ার। ওকে। যারা দেখে নেন 68 থেকে 72, এই কয়টা সিচুয়েশন। তো ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের থার্সডে ইনশাল্লাহ কথা হবে, হ্যাঁ? তো জি স্যার, সকালে ঠিক ভালো আছে। থাকেন। থ্যাংক ইউ আস- স্যার। জি, আসসালামু জি, আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।